ক্লাস 9-10 অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ পাস পেপারের একটা বইয়ের নাম হলো পোয়েম। তোমরা পোয়েম থেকে 8টা প্রশ্ন দেয়, 5টা লিখতে হয় 10 নম্বর, সেখানে তোমরা ঝামেলায় থাকো। আজকে আমি তোমাদের এসএসসি অর্থাৎ ক্লাস 9-10-এর পাস পেপারের বই থেকে যেই 5-6টা কবিতা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো প্রত্যেকটার লাইন বাই লাইন ব্যাখ্যা, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, ফিগার অফ স্পিচ অর্থাৎ সিমিলি, ম্যাটাফর এসব কিছু, এবং থিম, সামারি বাংলা এবং ইংরেজিতে একই সাথে সেই কবিতা থেকেই কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো প্রত্যেকটার প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ, অর্থাৎ আজকের এই পোয়েমের উপর ওয়ান শট ক্লাসে তোমাদের কবিতার উপর আমি পোস্টমর্টেম করে দিব। প্রথমে আজকে তোমাদের যে পোয়েমটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে টাইম নিয়ে। টাইম ওল্ড জিপসি ম্যান, সেই কবিতাটি নিয়ে আমি আজকে আলোচনা করছি। এরপর তোমার প্রত্যেকটা একটা কবিতা পেতে যাচ্ছ। টাইম ই ওল্ড জিপসি ম্যান, খুব এখানে সময়কে বলতেছে যে তুমি একটা জিপসি ম্যান, বিদ্যা যাযাবর, ভাগাবন্ড। যাযাবর কারা? যারা জীবনের কোনো লক্ষ্য নেই, এদিক সেদিক লয়টারিং করে ঘোরাফেরা করে, আজ এখানে তো কাল এখানে। খুবই এখানে সময়কে ডাকতেছে, পার্সনিফিকেশন করতেছে। টাইম ইউল জিপসি ম্যান। এখানে দুইটা ফিগার অফ স্পিচ নিয়ে প্রশ্ন আসতে পারে এই টাইমটা নিয়ে। জিপসি ম্যান তো একটা ব্যক্তি, কিন্তু সময় তো বস্তু। সময়কে বস্তুকে যখন ব্যক্তির সাথে তুলনা করা হয় তাকে আমরা বলি যে পার্সনিফিকেশন, ফিগার অফ স্পিচ, এটা নিয়ে প্রশ্ন আসে। তাহলে কোনো বস্তুকে যখন ব্যক্তির গুণ ঢুকিয়ে দেওয়া হয়, পার্সনিফাই করা হয়, তাকে আমরা বলি পার্সনিফিকেশন। ঠিক আছে। আরেকটা আছে যে কবি এখানে তাকে সম্বোধন করে ডাকতেছে যে টাইম ইউ জিপসি ম্যান, তুমি বৃদ্ধা যাযাবর, লিখেছেন রল্ফ হাডসন। আজকে এই কবিতার একেবারে লাইন বাই লাইন ব্যাখ্যা, অনুবাদ, সামারি, থিম, প্রশ্ন উত্তর, ফিগার অফ স্পিচ সব কিছুই এক ক্লাসে পোস্টমর্টম করে দিব। প্রত্যেকটা কবিতা আমরা পড়ব। প্রথমে আমরা টাইমটা দেখছি। টাইম সময়, ইউল জিপসি ম্যান, তুমি এক বিদ্যা যাযাবর। উলি নট স্টে, তুমি কি একটু থামতে পারো না? ফুট অফ ইউর ক্যারাভেন, তোমার কাফেলা, যাত্রা, তোমার জার্নি, জাস্ট ফর আ ডে, একদিনের জন্য। কবি বলতেছে যে সময় তুমি তো যাযাবর কেন, তুমি থামতে পারো না তোমার কাফেলাকে, তোমার যাত্রাকে, শুধুমাত্র একটা দিনের জন্য। অল থিংস আই উইল গিভ ইউ, কবি এখন সময়ের লোভ দেখাইতেছে, তুমি যদি থামো তোমার আমি কি দিব জানো? আমরা আমাদের ছোটোবেলায় আম্মু আমাদেরকে পড়ানোর সময় কিছু লোভ দেখাই না? তুমি যদি পড়া পারো তোমার আমি এটা দিব, চকলেট দিব, মোবাইল দেখতে দিব। খুব এবার সময়ের লোভ দেখাইতেছে, সময় যদি তুমি থামো, অল থিংস আই উইল গিভ ইউ, তুমি যা চাও তোমার সব আমি দিয়ে দিব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? বেলস ফর ইউর জ্যানেট, তোমার গোড়ার জন্য, জ্যানেট মানে ছোট্ট গোড়ার জন্য আমি বেলস, ঘণ্টা বানিয়ে দিব। অফ সিলভার দ্য বেস্ট, সিলভার রূপার ঘণ্টা বানিয়ে দিব। যেমন তেমন সিলভার না, যেমন তেমন রূপা না, একেবারে বেস্ট। এ গ্রেট গোল্ডেন রিং, একটা সেরা সোনার আংটি বানিয়ে দিব। শুধু গোল্ডেন রিং না, গ্রেট গোল্ডেন রিং, গ্রেট গোল্ডেন রিং, একেবারে সোনা, 22 ক্যারেটের সোনার আংটি বানিয়ে দিব। গোল্ডস্মিথ স্বর্ণকার, অর্থাৎ যারা স্বর্ণ বানায়, শ্যাল বিট ইউ, তোমাকে বানিয়ে দিবে, স্বর্ণ বানিয়ে দিবে। পিকক্স ময়ূররা শ্যাল বো টু ইউ, ময়ূররা তোমাকে নমস্তে করবে, প্রণাম জানাবে, তোমাকে সম্মান করবে। লিটল বয়েস সিং, ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমাকে গান গেয়ে শোনাবে। ও সুইট গার্লস, ও মিষ্টি মিষ্টি সুন্দরী মেয়েরা। ফেস্টিনিও, মালা বানিয়ে দিবে। উইথ মে ফুল দিয়ে তোমাকে মালা বানিয়ে দিবে। সময়কে দেখো, দুনিয়ার যত চাকচিক্যময় মানে লোভনীয় আকর্ষণীয় জিনিস আছে এগুলো সময়কে দিচ্ছে। অর্থাৎ কবি আমাদেরকে বোঝাচ্ছে যে পৃথিবীর যত ভ্যালুয়েবল থিংস আছে এই সব কিছুর প্রত্যেকটা দিলেও সময় আমার জন্য একটা সেকেন্ড থামবে না। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় আপন স্রোতে আপন গতিতে বয়ে চলে, আপন গতিতে বয়ে চলে। বলে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কবি সময়কে বলছে কি, যে তুমি আমার জন্য কি হবে কিনা, একদিন থামবা কিনা। আচ্ছা, এখানে একটা রাইম স্কিম বা ছন্দ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, বা রিদম অথবা রাইম স্কিম কিংবা ছন্দ নিয়ে প্রশ্ন করলে ম্যানের সাথে মিল আছে ভ্যানের, অ্যাস্টের সাথে মিল আছে ড্যাড,
তো এর সাথে মিল আছে সি এর, কেমন? এদেরকে আমরা বলি যে এ বি এ বি, কি বলি যে বলো তো, এ বি এ বি, ওকে। আর এটার সাথে যদি এটা মিল থাকে ওটাকে বলি যে আমরা এ এ বি বি, ঠিক আছে। আর এটা হচ্ছে যে এ বি এ বি, অর্থাৎ এর সাথে বি এর মিল। আমি দেখো এই পেজে এখন যা পড়াইছি সেটার আবার বাংলা অনুবাদ দিয়ে দিছে এখানে, ঠিক আছে। টাইম ইউল জিপসি ম্যান, সময় তুমি বিদ্যা যাযাবর। ওয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, হ্যাস্টেন অ্যাওয়ে মানে হলো তাড়াহুড়া করা, হ্যাস্টেন অ্যাওয়ে মানে কি, তাড়াহুড়া করো। সময় তুমি কেন হারি আপ, তাড়াহুড়া করছো, কীরকম তাড়াহুড়া? বলছে লাস্ট উইক ইন বেবিলন, গত সপ্তাহে তুমি বেবিলনে ছিলা। লাস্ট নাইট ইন রোম, গত রাতে তুমি ছিলা রোমে। গত রাতে তুমি কোথায় ছিলা? রোমে। গত রাতে তুমি ছিলা, গত সপ্তাহে তুমি ছিলা রোমে, বেবিলনে, গত রাতে চলে আসছো রোমে। মর্নিং সকালবেলা মানুষের ক্রাশ, ক্রাশ মানে তোমরা যে মেয়ে দেখলে ক্রাশ খাও সেই ক্রাশ না, এটা হইলো মানুষের ভিড়। সকালবেলা ডোম, মন্দিরের গির্জার স্তম্ভ, গম্বুজে, ফলস ডায়াল, গড়িতে। খুবই এখানে একটা বিশাল সভ্যতার মধ্যে নিয়ে আসে। দেখো বেবিলন, রোম, এই সভ্যতাগুলোর মাঝে বিশাল একটা টাইমের মধ্যে ফারাক আছে, ডিস্টেন্স আছে, কিন্তু কবি এগুলোকে এক সময়ের মধ্যে নিয়ে এসে বুঝাইতেছে যে সেই সভ্যতার মাঝে সেই সভ্যতা হারাই গেছে। যে সভ্যতা, রোম সভ্যতা, বেবিলন সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, সেই হাজার হাজার বছরের সভ্যতাগুলো আজকে হারিয়ে গিয়েছে। অথচ কবি এটাকে বুঝাইছে যে গত এক সপ্তাহের মতো যেন পার্থক্য, গত এক রাতের মতো যেন পার্থক্য। অর্থাৎ সময় যে এত দ্রুত চলতেছে, গত সপ্তাহে যেটা রোমে ছিল, গত রাতে যেটা বেবিলনে ছিল, আজকে সেটা মানুষের ভিড়ে মন্দিরের গম্বুজে চলে আসছে, তারপর মন্দিরের ঘুড়িতে চলে আসছে। ডায়াল মানে এখানে ঘুড়ি, ফলের ঘুড়ি। টাইটেন ইউর রেইন, তুমি শক্ত করে ধরে রাখো, রেইন মানে রশি। অনলি অ্যা মোমেন্ট অফ ওয়ান্স এগেইন, একবার ধরে রাখো পরে আবার চলে যাও। তুমি একবার তোমার গতিটা ধরে রাখো, পরে আবার চলে যাও। এই যে দেখো বলছে তারপর আবার তুমি ছুটে চলো। অফ টু সাম সিটি, এমন এক শহরে, নাও ব্লাইন্ড ইন দ্য ওম, ওম মানে হচ্ছে মায়ের গর্ভ, ব্লাইন্ড অন্ধকার, মায়ের গর্ভের অন্ধকারে যেমন যেভাবে অন্ধকার থাকে ঠিক তেমন কোনো শহরে চলে যায়। এটা মানে কি বোঝানো? মায়ের গর্ভ মানে কি, আমরা বলি না ওই আমার ফুলাটা এখন মায়ের গর্ভে, মানে সে এখনও জন্মা নাই। যে শহরটা এখনও মায়ের গর্ভে, মানে যে শহরের এখনও সৃষ্টি হয় নাই, উৎপত্তি হয় নাই, পত্তন হয় নাই, সেরকম শহরে তুমি কখনো চলে যাও, নতুন কোনো শহর বানিয়ে। যেভাবে রোমে ছিলা, যেভাবে তুমি বেবিলনে ছিলা, অপ টু সাম সিটি, চলে যাচ্ছে এমন এক শহরে, নাও ব্লাইন্ড ইন দ্য ওম, যা এখনও গর্বে অন্ধকারে, অফ টু আনাদার রিডাস্ট ইন দ্য টম, তারপর পাড়ি জমাবে আরেক শহরে যেটা এখনও কবরও পৌঁছায়নি, শেষ হয়ে যায়নি। কবি শেষের কথাটা আবার রিপিটেশন করছে, প্রথম 4টা লাইন আবারও রিপিটেশন করছে। টাইম ইউল জিপসি ম্যান, সময় তুমি বিদ্যা যাযাবর, উলি নট স্টে, তুমি কি থামবে না, ফুট অফ ইউর ক্যারাবেন, তোমার কাফেলা থামাবে না, জাস্ট ফর এ ডে, একটা দিনের জন্য। এবার আসো কবিতার বাংলা অনুবাদ পড়াইলাম, এখন এই কবিতার পোস্টমর্টম করে দিব। দেখো এই কবিতার পোস্টমর্টম পড়াবো। এই কবিতার বাংলা সারাংশ দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। এই কবিতাটি সময়কে একজন যাযাবর মানুষ হিসেবে কল্পনা করা হয়েছে, যে থামে না, এক মুহূর্তের জন্য নয়। কবি সময়কে থামাতে চান, তাকে উপহার দিতে চান, আনন্দ দিতে চান, যেন সে একদিনের জন্য হলেও থেকে যায়। অতীত থেকে ভবিষ্যতের দিকে সে ছুটে চলে, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কেটে নেয়। কবিতার কাব্যিক সৌন্দর্য তার চিত্রধর্মী ভাষা, প্রতীক ও ছন্দে ফুটে তুলেছে। এখানে ছন্দ কি দিয়েছে দেখো, এটা হলো আইএমবিক মিটারে, আইএমবিক ট্রিটে মিটারে কবিতাটি লেখা হয়েছে। যদি প্রশ্ন করা হয় এই কবিতাটি কোন মিটারে লেখা হয়েছে এবং এটা কোন কবিতা, এটা হলো লিরিক পয়েম বা গীতি কবিতা, সংলাপধর্মী, আরেকজনের সাথে কথা যখন বলে, কবি এখানে সময়ের সাথে কথা বলছে, এই জন্য এটা গীতি কবিতা বা সংলাপধর্মী কবিতা কিংবা লিরিক পয়েম। যদি বলা হয় এটা এই কবিতাটা কোন মিটারে লেখা হয়েছে, আইএমবিক ট্রিটে মিটার বা কোয়াট্রেন মিটারে, অর্থাৎ প্রতি চরণে 8টি মাত্রা থাকে। এরপর এটার রাইম বা মিল কোথায়, এটার রাইম বা মিলটা হচ্ছে কি দেখো, স্টে এবং ডে, ম্যান এবং ক্যারাভ্যান,
গেস্ট এবং বেস্ট একটার সাথে একটা মিল আছে, এটা হলো ছন্দ। এটা কি ছন্দ। এবার আসো ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ কাকে বলে? সিমিলি কিংবা মেটাফর। দুইটা জিনিসের সাথে তুলনা, সেখানে সিমিলি হবে যদি সেখানে অ্যাস এবং লাইক থাকে। দুইটা জিনিসের সাথে তুলনা যদি সেখানে অ্যাস এবং লাইক না থাকে সেটা মেটাফর। দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা, কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস ইউজিং অ্যাজ অর লাইক, দ্যাট ইজ কল্ড সিমিলি। দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করে সেখানে যদি অ্যাস এবং লাইক থাকে সেটা হচ্ছে সিমিলি। দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করবে সেখানে অ্যাস এবং লাইক থাকবে না, সেটা হচ্ছে মেটাফর। এবং কোনো বস্তুকে ব্যক্তির গুণ দিলে সেটাকে বলেছে পার্সনিফিকেশন। কোনো একটা কথাকে যদি বাড়িয়ে বলে, এক্সাগেরেট করে, বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে বলে সেটাকে বলা হয় হাইফারবল। সেটাকে কি বলা হয়? হাইফারবল। এরকম আরও কিছু ফিগার অফ স্পিচ বা সাহিত্যের ভাষা কিংবা লিটারেরি টার্মস অথবা লিটারেরি ডিভাইস আমাদের এখানে আসবে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। খুবই এখানে সময়কে ওল্ড জিপসি ম্যানের সাথে তুলনা করছে উইথাউট ইউজিং অ্যাজ অর লাইক, অথচ সময় এবং ম্যান দুইটা ভিন্ন জিনিস কিন্তু তুলনা করা হয়েছে, যার কারণে এটা হলো মেটাফর। কেমন? এরপর হলো পার্সনিফিকেশন। কবি এখানে সময়কে মানুষের সাথে তুলনা করছে, এটা ব্যক্তি। আবার ইমেজেরি বলা হয় একটা চিত্র তুলে ধরবে কবি। ঘোড়ার জন্য ঘণ্টা বানিয়ে দিব, ময়ূররা তোমাকে প্রণাম করবে, ছোট ছোট মেয়েরা তোমাকে, সুন্দরী মেয়েরা গান শোনাবে, মালা বানিয়ে দিবে। একটা দৃশ্যকল্প তুলে ধরেছে কবি, এটাকে বলা হয় ইমেজারি, চিত্রকল্প। যদি কবিতায় প্রশ্ন আসে এই কবিতায় রিপিটেশন কি? টাইম ইউল জিপসি ম্যান, এটা কবি বারবার রিপিট করছে, এটাকে বলা হয় রিপিটেশন। এটাকে বলা হয় কি? রিপিটেশন। কবিতার পোস্টমর্টম করে এটা দিচ্ছে যে তোমাদের প্রতীক, সিম্বলস। কবি এখানে জিপসিম্যান ব্যবহার করেছেন, ক্যারাভ্যান ব্যবহার করেছেন। জিপসিম্যান মানে ভবঘুরে সময়, যে থামে না। ক্যারাভ্যান মানে সময়ের যাত্রা, জীবন চলমান, এটাকে বোঝাইছে, এই জন্য এটাকে বলা হয় প্রতীক। এরপর দেখো এই কবিতার মূল ভাব বাংলাতে লিখে দিয়েছে যেন তোমরা বুঝতে পারো। এই কবিতার কাব্যিক সৌন্দর্য বাংলাতে লিখে দিয়েছি। এবার এই কবিতা থেকে পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো বাংলাতে লিখে দিয়েছি, ইংরেজিতেও লিখে দিয়েছি, উত্তরগুলো বাংলা ইংরেজিতে লিখে দিয়েছি। আমি দুই একটা পড়াই দিচ্ছি, তোমরা আমাদের পেট বেছে ভর্তি হয়ে গেলে এগুলো আমরা অসাধারণ করে পড়াবো, বুঝছো? দেখছো তো তোমরা বাংলাদেশে আর কোথাও পাবা না যে কবিতা এত বিস্তারিত পড়াইতে, আমি তোমাদের যেভাবে পড়াইতেছি। তোমরা এই শিটগুলো আমাদের পেট বেছে পেয়ে যাবা, আর অসাধারণ কিছু শিট পাবা। কেমন? কবিতার উপর মোটামুটি ইংরেজিতে 200 নাম্বার পাওয়ার জন্য যা যা করা দরকার সব তোমরা ইংলিশ লাভার্সের পেট বেছে ভর্তি হলেই পেয়ে যাচ্ছ। হুম ইজ দ্য স্পিকার অ্যাড্রেসিং ইন দ্য পোয়েম? কবিতায় বক্তা কাকে সম্বোধন করেছেন? দ্য স্পিকার ইজ অ্যাড্রেসিং টাইম। কবি সময়কে অ্যাড্রেস করেছেন এবং বলছে যে ওল্ড জিপসিম্যান, জিপসিম্যান বলে আস্কিং ইট টু সে ফর এ ওয়াইল, কিছুক্ষণ থামার জন্য বলেছেন। প্রশ্নের বাংলাও দিয়ে দিয়েছি, উত্তরের বাংলাও দিয়ে দিছি, কত মজা করে খাওয়াই দিছি। দেখো বি নাম্বার প্রশ্ন করতেছে যে হোয়াট ডাজ দি স্পিকার অফার টু টাইম? বক্তা সময়কে, কবি সময়কে কি দিতে চেয়েছেন? কবি সময়কে ঘোড়ার ঘণ্টা বানিয়ে দিতে চেয়েছেন, সোনার আংটি দিয়েছেন, পিকক্স রেক্স ময়ূরের সম্মান দিতে চেয়েছেন, সংস ফ্রম লিটল বয় ছোট ছোট বাচ্চাদের গান দিতে চেয়েছেন, গার্লস মেয়েরা জেস্টার অফ অনার সম্মান প্রদর্শন অর্থাৎ মেয়ে ফুলের মালা বানিয়ে দিতে চেয়েছেন। হোয়াই ডাজ দি স্পিকার কল টাইম এ জিপসিম্যান? কেন কবি সময়কে জিপসিম্যান কিংবা বিদ্যা যাযাবর বলেছেন? দ্য স্পিকার কলস টাইম এ জিপসিম্যান, কবি সময়কে বিদ্যা যাযাবর বলেছেন কারণ ইট ইজ অলওয়েজ ওয়ান্ডারিং, এটা সবসময় ঘুরতে থাকে, নেভার স্টে ইন ওয়ান প্লেস, এক জায়গায় স্থির থাকে না। হোয়াট প্লেসেস ডাজ দ্য স্পিকার মেনশন টাইম ভিজিটিং? বক্তা সময়ের কোন কোন জায়গায় যাওয়ার কথা উল্লেখ করেছেন? আমরা দেখেছি যে কবি এখানে সময়কে বেবিলন, রোম, আন্ডার ফলস ডুম অ্যান্ড ডায়ালের কথা বলেছেন। হোয়াট ডাজ দ্য স্পিকার আস্ক টাইম টু ডু উইথ ইটস ক্যারাভ্যান? কবি সময়কে কি বলেছেন যে ক্যারাভ্যানের সাথে? কবি বলছে যে দ্য স্পিকার সাকস, কবি বলছে টাইম সময়কে টু সেট আপ ইটস ক্যারাভ্যান, তোমার ক্যারাভ্যানটাকে থামাও, স্টে ফর জাস্ট ওয়ান ডে, একদিনের জন্য থাকো। তাহলে দেখো এই কবিতা থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব কিছু প্রশ্ন এবং উত্তরের বাংলা অনুবাদ সহ সব কিছু দিয়ে দিছি একেবারে। দেখো সব কিছু দিয়ে দিছি, তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলবা। আবার দেখো কবিতাটা যেন তুমি বুঝতে পারো, এই কবিতার বাংলা একটা মূলভাব দিয়েছি, বাংলা একটা সারমর্ম দিয়েছি। অর্থাৎ একটা কবিতার পোস্টমর্টম বাংলাদেশে যত তোমরা ক্লাস দেখো এই যে এত অসাধারণ বিস্তারিত তোমরা পাবা না। আজকে আমরা টাইম পড়িয়েছি, এরপরেই তোমরা বাকি যে কবিতা আছে
টু মাদার্স রিমেম্বার্ড, তারপর সলিটিউড, ও মি, ও লাইফ, স্টপিং বাই উডস, কেমন যতগুলো কবিতা আছে সব কিছুর পোস্টমর্টেম পেয়ে যাবা। এরপরের ক্লাসে আমরা পরবর্তী পোয়েম নিয়ে আলোচনা করছি, তোমরা আমাদের সাথেই থাকো। এবারে আমরা তোমাদের ক্লাস 9-10-এর একটা কবিতা টু মাদার্স রিমেম্বার্ড, জোয়ান স্নো ডানকানসনের সেই কবিতাটা পড়ছি। তোমরা জানো যে এখানে কবি একজন মহিলা, তিনি হচ্ছে তার মাকে নিয়ে বলছে আমার দুইটা মা। আচ্ছা, আমি দুইটা মা বলেই দাবি করি, কারণ হচ্ছে আমি এখানে আমার দুইজন মায়ের বৈশিষ্ট্য দেখতে পাই। আমি যখন ছোট ছিলাম মা আমাকে লালন পালন করেছে, যত্ন করেছে, আমার কেরিয়ার শুরু করে দিয়েছে। আমার জীবনের ছোটোবেলার সব অসুস্থতায়, লেখাপড়ায়, জীবনের সংগ্রামে মা পাশে থেকে সারা জীবন সাপোর্ট দিয়েছেন। আমার কষ্টের সময়ের সঙ্গে ছিল আমার মা। কিন্তু দেখছে মায়ের সেই শক্তি, মানসিক শারীরিক শক্তি আস্তে আস্তে ধূসর হয়ে যাচ্ছে, ফেট হয়ে যাচ্ছে। যে মা আগে আমার কষ্টের সময় থাকতো, এখন সেই মাকে আমার সাপোর্ট করতে হয়। মায়ের দেখাশোনা, ডাক্তার দেখানো, কাপড় দেওয়া, ভাত খাওয়ানো। মা এখন আগের মতো নেই। মায়ের অন্তরটা যেন ক্লাউডেড হয়ে গিয়েছে, বিষণ্ণ হয়ে গিয়েছে। আগের কথাগুলো মা মনে রাখতে পারে না। খুবই এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, এমন একটি ইমেজের আমাদের সামনে দাঁড় করিয়েছে। খুবই একদিন হঠাৎ বলতেছে কোনো অচেনা মহিলা, স্ট্রেঞ্জার, এক আগন্তুক একটা আমার মায়ের কাপড় পরে বসে আছে। অথচ তিনি হলো তার মা, যিনি তার নিজের মায়ের অর্থাৎ ওনার নিজের শাড়ি পরে বসে আছে। কিন্তু হঠাৎ কবির মনে হয়ে গিয়েছে তার মায়ের বয়স এত বেশি ডিফারেন্স দেখা গিয়েছে, তারতম্য দেখা গিয়েছে, যেন সে তার মাকে চিনতেই পারছে না, এটা যেন তার মা না। পরে কবি ইচ্ছা প্রকাশ করছে যে আমি যখন মা হব, আমার যখন ছেলে মেয়ে হবে, আমি তখন আমার ছেলে মেয়েকে ডেকে বলবো, আমার বাচ্চারা তোমরাও আমাকে ভালোবেসো, তোমার দুজন মাকে তোমরা ভালোবেসো যেভাবে আমি তোমাদের ভালোবাসতাম। অর্থাৎ আমি যখন বৃদ্ধা হয়ে যাব, আমি যখন জোয়ান অবস্থায় থাকবো, তখন তোমরা যেমন আমাকে ভালোবাসবা, আমি যখন বৃদ্ধা হয়ে যাব তখনও তোমরা আমাকে ভালোবাসবা। দেখো তোমাদের জন্য কত সহজ করে লাইন বাই লাইন আমরা এখানে ট্রান্সলেশন দিয়ে দিয়েছি, একটা লাইনের পর লাইন। তোমরা নিজেরা পড়ে ফেলতে পারবা। আমরা আমাদের পেড কোর্সের স্টুডেন্টদেরকে এভাবেই পড়াই। আই হ্যাড টু মাদার্স, আমার ছিল দুজন মা। টু মাদার্স আই ক্লেম, দুজন মাকে আমি নিজের বলে দাবি করি। টু ডিফারেন্ট পিপল, দুটি আলাদা মানুষ, ইয়াট উইথ দ্য সেম নেম, তবু একই নাম তো একটা হবেই, তার মা তো একটাই। টু সেপারেট উইমেন ডাইভার্স বাই ডিজাইন, দুটি সেপারেট উইমেন, দুটি স্বতন্ত্র আলাদা মহিলা, ডাইভার্স বাই ডিজাইন, গঠন, তাদের শারীরিক গঠন, ডিজাইনও যেন আলাদা। আচ্ছা, লাভ দেম বোথ বিকজ দ্য ওয়ার মাইন, আমি তাদের দুজনকে ভালোবাসতাম কারণ তারা দুজনেই আমার মা ছিল। জোয়ান বয়সে যে মা ছিল তিনিও আমার মা, আমার মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তো আমার মা। এখানে আসলে আমরা অনেকে মায়েরা বৃদ্ধ হয়ে যাওয়ার পর মায়েদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, আমরা ফ্যামিলি নিয়ে থাকি, মায়েদেরকে আগের মতো যত্ন নিই নাই। এটাও অনেকটা সে জিনিসটাকে ইঙ্গিত দেওয়ার মতোই ব্যাপার। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, প্রথম মা হলেন সেই মা যিনি আমাকে এই পৃথিবীতে এনেছিলেন। কবি মূলত এখানে একটা মা মেয়ের প্রতি যে অগাধ ভালোবাসা, সৌন্দর্য, সেটা তুলে ধরেছেন। বলছে ফার্স্ট ওয়াজ দ্য মাদার, আমার প্রথম মা যিনি আমাকে এই পৃথিবীতে এনেছেন, জন্ম দিয়েছেন, গ্যাপ বার্থ, জন্ম দিয়েছেন, নার্চার, লালন পালন করেছেন, অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং আমার জীবন প্রস্তুত করে দিয়েছেন, আমার এই সুন্দর জীবন শুরু করেছেন। শি ওয়াজ দ্য ওয়ান হু স্পিচেস আই বিয়ার, তিনি হলো সেই ব্যক্তি যার শারীরিক বৈশিষ্ট্য আমরা বহন করি। আমরা বলি না ওই মেয়েটা তার মায়ের মতো হয়েছে, মেয়েরা তো সাধারণত মায়ের মতো হই, আমরা ছেলেরা বাপের মতো হই। তো বলছে না, আমার মায়ের চেহারা আমার মতোই, এমনকি কম্পেয়ার্ড উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়ার, যার সঙ্গে আমি আমার মুখের অভিব্যক্তি, চেহারা পর্যন্ত কীরকম। সে গেভ হার লাভ, তিনি তার ভালোবাসা দিয়েছেন, উইচ ফলোস মি ইয়ার্ড, যে ভালোবাসা এখনও আমার পথ চলার সঙ্গী। অ্যালং উইথ এক্সাম্পলস ইন লাইফ দ্যাট শি স্যাড, সঙ্গে সেই জীবনের উদাহরণ তিনি আমাকে দেখিয়েছেন, কিভাবে জীবন চলার পথে আমি পথ চলব, কীভাবে স্ট্রাগল, কষ্ট মারিয়ে আমি এই জীবনকে পাড়ি দিব, সেটা তিনি দেখিয়েছেন। অ্যাজ আই গট ওল্ডার, আমি যখন বড় হচ্ছি, সে সাম ইয়াঙ্গার গ্রো, মা তখন ছোট হয়ে যাইতেছে। আমরা বলি না যে যত বড় হয় বুড়ো হয়, বুড়ো আর বুড়ো এক সমান, এরকম একটা কথা বলে না, যে যত মানুষ বৃদ্ধা হয়ে যায় তত মানুষ যেন ছোট হয়ে যায়, তার জ্ঞান, আখল বুদ্ধি যেন কমে যায়।
শারীরিক মানসিক সব কিছু যেন তিনি ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করা শুরু করে দেয়। অ্যান্ড উই হ্যাড লাভ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডো, এবং আমরা হাসতাম ঠিক যেভাবে মা মেয়ে হাসে। এখানে মা মেয়ের গভীর বন্ধন, যে একটা মা মেয়ের মাঝে একটা সুন্দর সম্পর্ক, সেটা তুলে ধরেছেন। বাট কিন্তু দেন কেম টু দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, কিন্তু তারপর সেই সময় এলো যখন তার মন অন্ধকারে ডেকে গেল। মা আগের মতো মনে রাখতে পারে না, বৃদ্ধ হয়ে যাচ্ছে, মায়ের মন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। অ্যান্ড আই সেন্স দ্যাট, এবং অনুভব করলাম, দ্য মাদার অ্যান্ড ইউড সুন গো, আমি দেখতে পাচ্ছি মা শীঘ্রই চলে যাবেন, মা শীঘ্রই মৃত্যুর দিকে ডলে পড়বেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আগের মা আমি খুঁজে পাচ্ছি না। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, সুতরাং তিনি হঠাৎ পরিবর্তন হলেন এবং অন্য রূপে রূপান্তরিত হয়ে গেলেন। একদিন দেখে স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার্স, একজন অপরিচিত যিনি আমার মায়ের পোশাকে লিপ্ত। একজন দেখি কোনো এক অপরিচিত ব্যক্তি আমার মায়ের পোশাক পরে বসে আছে। ও শি লুক দ্য সেম অ্যাট লিস্ট এট আর্মস লেন্থ, ও তিনি একই ব্যক্তি অন্তত বাহু দূরত্বের। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেন্থ। এই বাহু দূরত্বটা কয়েকটা ব্যাখ্যা বলতে পারি তোমাদের। প্রথম বলছে স্ট্রেঞ্জার ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার, এক অপরিচিত মানুষ আমার মায়ের কাপড় পরে বসে আছে। মানে কি, মানে আমরা বলি না হঠাৎ তোমাকে তো চেনা যাচ্ছে না, তুমি বড় হয়ে গেছো। তো হঠাৎ একদিন দেখতেছে তার মা বৃদ্ধা হয়ে গেছে, তার মাকে চেনা যাচ্ছে না, বলতেছে এটা অপরিচিত মা, কিন্তু অপরিচিত মেয়ে যেন তার মায়ের শাড়ি পরে বসে আছে। অ্যাট লিস্ট আর্ম লেন্থ, অর্থাৎ কিছুটা কাছে গিয়ে মনে হচ্ছে যে তার মাটা আসলে কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গেছে। বাট শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, কিন্তু এখন তিনি সন্তান হয়ে গেলেন এবং আমি তার শক্তি। একটা সময় আমার একমাত্র শক্তি ছিল আমার মা, আমি ছিলাম তার সন্তান। এখন শি ওয়াজ দ্য চাইল্ড, এখন মা বাচ্চা হয়ে গেছে, মা এখন আগের মতো নিজে নিজে কোনো কাজ করতে পারে না। আই ওয়াজ রিস্ট্রেন্ট, এবং আমি তার শক্তি হয়ে গিয়েছিলাম। উই হ্যাড কাম ফুল সার্কেল উই মিন থ্রি, আমরা এক পূর্ণ চক্রে এলাম। আমরা তিনজন নারী, একজন আমার বৃদ্ধা মা, একজন আমার জোয়ান মা, আর একজন আমি, টোটাল তিনজন। কবি একজন, কবির মা, বৃদ্ধা মা একজন, কবির জোয়ান মা একজন, তিনজন, কিন্তু ব্যক্তি হলো তিনজন, কিন্তু এখানে ওরা ক্যারেক্টার হিসেবে দাঁড় করিয়েছে তিনজন। মাদার দ্য ফার্স্ট, আমার প্রথম মা, দ্য সেকেন্ড দ্বিতীয় মা, অ্যান্ড মি, এবং আমি, মানে আমি না, কবি আর কি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, আর যদি আমার নিজের সন্তানেরা এমন একদিন পৌঁছায়, ওয়েন ইন এ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গোজ অ্যাওয়ে, যখন তাদের নতুন মা আসবে, অর্থাৎ জোয়ান মা চলে গিয়ে দ্য ওল্ড গোজ অ্যাওয়ে, পুরনো মা চলে যাবে, অর্থাৎ বৃদ্ধা হয়ে যাব। আই হ্যাড আস্কড অফ দেম নাথিং দ্যাট আই ডিড নট ডু, আমি তাদের বলবো না যে আমি তো আমার মায়েদের সাথে খারাপ আচরণ করিনি, অবহেলা করিনি, তাদেরকে সবসময় ভালোবেসেছি। তোমরাও লাভ বোথ অফ ইউর মাদার্স এজ বোথ হ্যাভ লাভড ইউ, তোমার দুই মাকে ভালোবেসো যেমন তারা তোমাকে ভালোবেসেছে। এই কবিতা 24 লাইনের এই কবিতা। আমি আবার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। 1 থেকে 4 লাইন কবিতায় কবি আমাদের বোঝাচ্ছে যে কবি নিজের জীবনে দুজন মায়ের কথা বলছে, একজন জন্মদাতা মা আর একজন মানসিক বা জীবনের ভিন্ন ধাপে রূপান্তরিত মা। প্রথম মা হলেন জন্মদাতা, যিনি স্নেহ জীবনের পাঠ দিয়েছেন। কবি তার সঙ্গে হাসি আড্ডা দেন। সময়ের সঙ্গে সঙ্গে মায়ের মন অসুস্থ, ধীর হয়ে যায়, মনে হয় বয়সজনিত কারণে বা আলজাইমার রোগে তিনি সব ভুলে যান। দ্বিতীয় মা রূপে আসেন। পরের সেন্টেন্সগুলোতে কবি বলেন সম্পর্কের পুনর্চক্র। এখন কবি মাকে দেখাশোনা করছেন, ভূমিকা পরিবর্তন হয়েছে, মা সন্তান হয়ে গিয়েছে, সন্তান হয়ে গিয়েছে যেন মা। কবি ভবিষ্যতের জন্য শিক্ষা দেয় নিজের সন্তানদের দুটি মায়ের ভালোবাসা বোঝার এবং মূল্যায়ন করার। এই কবিতার ফিগার অফ স্পেস অর্থাৎ লিটারেরি ডিভাইস কি বুঝিয়েছেন, ইমেজারি কি দিয়েছেন, এই কবিতার থিমস বা মূলভাব কি, এই কবিতার ইংরেজি থিম, এই কবিতার বাংলা থিম, এই কবিতার ইংরেজি সামারি, বাংলা সামারি, সব কিছু এক ক্লাসে পোস্ট মর্টেম করে দিয়েছি। কবিতায় কবি বলেন আমার দুটি মা ছিল, অথচ তারা একই মানুষ। প্রথম মা তাকে জন্ম দেন, ভালোবাসেন এবং বড় করেন। তারা একসাথে হাসি আনন্দ ভাগ করে নেন, কিন্তু সময়ের সাথে মা বৃদ্ধা হন এবং তার মন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তখন মা যেন একটু শিশির মতো হয়ে যান। মেয়ে তখন মায়ের যত্ন নিতে শুরু করে। কবি বলেন এটা জীবন চক্রের একটি অংশ। শেষে তিনি তার সন্তানদের বলেন যেন তিনি তার মাকে দুই অবস্থায় ভালোবেসেছেন, তেমন তার সন্তানরা যেন তাকে ভালোবাসেন। এই কবিতা নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই, আমি তো ওয়ার্ড মিনিংগুলো সিনোনিম অ্যান্টোনিম সহ দিয়ে দিছি।
এই কবিতার প্রশ্নগুলো উত্তরগুলো বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া আছে। আমরা আমাদের পেট বেছে তো আরও অসাধারণ করে পড়াই। তোমরা এরপরও কেউ যদি না বোঝো আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের পেট বেছে একেবারে অল্প টাকায় ভর্তি চলছে, অফার চলছে। তোমাদের সবাইকে সেই কোর্সে দাওয়াত রইল। এই পর্বে তোমরা ক্লাস 9-10 অর্থাৎ এসএসসির যেই কবিতাটা আছে সলিটিউড, সেটা আমরা আলোচনা করছি। সলিটিউড অর্থ হলো একাকিত্ব। এটা লিখেছে হচ্ছে ইলা ওয়াইলার উইলকক্স। এই কবিতাটা দেখো, আমরা প্রথমে কবিতাটা দিয়েছি, কবিতার বাংলা অনুবাদ দিয়েছি, এরপরে কবিতাটার থিম দিয়েছি ইংরেজি এবং বাংলায়, সামারিতি দিয়েছি ইংরেজি বাংলায়। এই কবিতার গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো সিনোনিম অ্যান্টোনিম সহ দিয়ে দিয়েছি। এই কবিতায় আসার সম্ভাব্য যে প্রশ্ন আছে সে প্রশ্ন উত্তরগুলোর বাংলা ইংরেজি অনুবাদ সহ দিয়ে দিলাম। অনেকগুলো প্রশ্ন দিয়েছি যেগুলো তোমাদের আসবে। এরপর এই প্রশ্নে যে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা আজকে এই কবিতার পোস্টমর্টেম করে ফেলব। তোমরা এর আগের ক্লাসে আমরা টাইম যে কবিতাটা ছিল সেটা দিয়েছি, এই ক্লাসে আমরা সলিটিউড নিয়ে পড়ব। পরের ক্লাস আমাদের টু মাদার্স রিমেম্বার্ড, ও মি লাইফ, ও মি ও লাইফ, সেই কবিতাগুলো আজকের ক্লাসে আমরা পোস্টমর্টেম করে ফেলবো। সলিটিউড, এলা ওয়েলার উইলকক্স। এটা হচ্ছে মানব জীবনের একাকিত্ব নিয়ে। আমি যদি তোমাদের এটার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা বলি, ধরো আমাদের জীবনে আমরা যখন আসলে সফল হই, টাকা পয়সার মালিক থাকি, হাসি খুশিতে থাকি, সফলতার চূড়ায় পৌঁছাই, তখন আমাদের পাশে দাঁড়ানোর মানুষের অভাব থাকে না। আমরা তখন আমাদের পাশে সবাইকে পাই, সুখের দিনে ভালোবাসার মানুষের অভাব হয় না। কিন্তু আমরা যখন ব্যর্থ হয়ে যাই, আমরা যখন কষ্টে থাকি, হারানোর বেদনায় ব্যথায় থাকি, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত থাকি, একাকিত্বে থাকি, সমস্যায় থাকি, তখন আমাদের সাথে আসলে কেউ সঙ্গ দেয় না, আমাদেরকে তারা এড়িয়ে চলে। কবি এই জিনিসটা বোঝানোর জন্য বলছে যে লাভ, হাসো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, পৃথিবীও তোমার সাথে হাসবে। উইফ, কাঁদো, অ্যান্ড ইউ উইফ অ্যালোন, তোমাকে একাকী কাঁদতে হবে, তোমার সাথে কেউ কাঁদবে না। আমরা যখন হাসি, দল ভল বেঁধে বন্ধুবান্ধব সবাই আমাদের সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠে, কিন্তু যখন কাঁদি আমাদেরকে বালিশে মুখ লুকিয়ে একাকী কাঁদতে হয়। ফর দ্য স্যাড অ্যান্ড দ্য ওল্ড আর্থ মাস্ট বোরো ইটস মার্থ। স্যাড ওল্ড আর্থ, এই যে দুঃখের পৃথিবী, মাস্ট বোরো ইটস মার্থ, মার্থ মানে হলো জয়, আনন্দ। এই দুঃখের বৃদ্ধ পৃথিবী, কবি এখানে পৃথিবীকে দুঃখের পৃথিবী বলতেছে যে ও শুধু ধার নেয় যে মার্থ, আনন্দ। কারণ বাট হ্যাজ ট্রাভেল এনাফ অফ ইটস ওন, কারণ পৃথিবীও নিজে অনেক সমস্যায় জড়িত। সেজন্য এই পৃথিবী কখনো আরেকজনের কষ্ট ধার নেয় না, সে শুধু আনন্দগুলোই ধার নেয়। সিং, গান করো, অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার, পাহাড় সে গানের উত্তর দিবে। আমরা যখন পাহাড়ে কোনো একটা কথা বলি, পাহাড় সেটা ইকো হয়, প্রতিধ্বনিত করে। এই জন্য কোন এক কবির এরকম একটা কবিতা আছে, পরের ভার কাউকে ভালোবাসলে পাহাড়কে ভালোবাসবো। আমি যখন বলি একবার ভালোবাসি, পাহাড় আমাকে 3 বার বলে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। পাহাড় একটা প্রতিধ্বনিত করে। কিন্তু তুমি যখন পাহাড়ের মাঝে দীর্ঘ শ্বাস ফেলবা, সাইটা কি? আমরা যখন খুব কষ্টে থাকি, হতাশায় থাকি, এভাবে আমরা একটা নিঃশ্বাস ফেলি না, এটা হচ্ছে সাই বা দীর্ঘশ্বাস। ইটস লস্ট অন দ্য এয়ার, এটা বাতাসে হারিয়ে যায়। দ্য ইকো বাউন্ড অফ জয়ফুল, আমি বলেছি না পাহাড়ের জয়ধ্বনিটা শুধু আনন্দের জয়ধ্বনিটাই ইকো করে, প্রতিধ্বনিত করে। কিন্তু বাট শ্রিঙ্ক ফ্রম আ ভয়েস অফ কেয়ার, কিন্তু বাকি শব্দগুলো, কষ্টের কথাগুলো সেখানে হারিয়ে যায়। রিজয়েস, তুমি আনন্দ করো, অ্যান্ড ম্যান উইল সিক ইউ, মানুষ তোমাকে খুঁজবে, তোমার আনন্দের সঙ্গী হতে চাইবে, আনন্দের ভাগ নিতে চাইবে। গ্রিপ, কিন্তু তুমি যদি কষ্টে থাকো, দ্য ওয়ান্ট টার্ন অ্যান্ড গো, তারা পথ চেঞ্জ করে চলে যাবে, তারা পথ পরিবর্তন করে ফেলবে। দেখে যে তুমি যে কষ্টে আছো, অভাবে আছো, তোমার কষ্টের কথা শুনতে হবে, সেটার ভাগ নিতে হবে জেনে তারা কী করে, গ্রিভ অ্যান্ড দ্য টার্ন অ্যান্ড গো, তারা পথ টার্ন করে নেয়, পরিবর্তন করে নেয়, অ্যান্ড গো
সে রাস্তা থেকে চলে যায়। They want full measure of all of your pleasure. They want, তারা চায়, full measure, সকল আনন্দ, of all your pleasure. ফুল মেজার, পরিপূর্ণতা চাই, of all your pleasure, সম্পূর্ণ আনন্দের। অর্থাৎ তোমার যত আনন্দ আছে, তোমার যত সুখের বিষয় আছে, এরা ফুল মেজার, এরা পুরোটাই অন্য মানুষ ভোগ করতে চাইবে। আমাদের জীবনের আনন্দের বিষয়গুলো অন্য মানুষরা ভাগ করতে চাইবে। বাট দে ডু নট নিড ইউর কিন্তু তোমার কষ্টে তাদের দরকার নেই। বি গ্ল্যাড, আনন্দিত হও, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ম্যানি, তোমার অনেকগুলো বন্ধু হয়ে যাবে। তুমি যখন আনন্দে থাকবা তোমার বন্ধুর অভাব থাকবে না। কিন্তু বি স্যাড, কিন্তু কষ্টে থাকো, ইউ লস দেম অল, তুমি সবাইকে হারিয়ে ফেলবা। তোমার কষ্টের সাপোর্ট দেওয়ার জন্য, পাশে দাঁড়ানোর জন্য কাউকে পাবা না। পাশে দাঁড়ানোর জন্য কি কাউকেই পাবা না। There are none to decline your nectared wine. There are none, কেউ থাকবে না ডেক্লাইন, অস্বীকার করতে, nectared wine, নেকটার মানে ফুলের রেণু, মধু, ওয়াইন শরাব, তোমার জীবনের আনন্দের মধুগুলো খাইতে সবাই রে পাবা, কেউ ডিক্লাইন করবে না। আমার জীবনের মধু খাইতে, জীবনের সুখগুলো খাইতে কেউ স্বীকার করবে না। বাট অ্যালোন ই মাস্ট ড্রিঙ্ক লাইফস গ্যাল, গ্যাল মানে কষ্ট, দুঃখ, সাফারিং, স্যাডনেস, ড্রিঙ্ক লাইফস গ্যাল, আনন্দের মধু খাইতে, শরাব পান করতে সবাই খাবে, আসো তোমার আনন্দের মধুটা আমাকেও ভাগ দাও, আমি খাই। কিন্তু জীবনের যে গাল আছে, কষ্ট আছে, সাফারিংস আছে, সেটা তোমাকে একাকেই ড্রিঙ্ক করতে হবে। কেউ সেই তোমার কষ্টটা পান করবে না। ফিস্ট মানে হলো ভোজের আয়োজন করা, খাবারের আয়োজন করা, পার্টি আয়োজন করা। অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, তুমি যদি খাবারের আয়োজন করো, ভোজের আয়োজন করো, পার্টি দাও, তোমার হলস আর ক্রাউডেড, হল ভর্তি মানুষ হয়ে যাবে। তো ফাস্ট, কিন্তু যদি তুমি রোজা রাখো, না খেয়ে থাকো, উপবাসে থাকো, মানে তো ফাস্ট মানে রোজা রাখা, এখানে হবে যে উপবাসে থাকা, না খেয়ে থাকা, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, পৃথিবী তোমার পাশ কাটিয়ে চলে যাবে। আচ্ছা, আমরা যখন দাওয়াত দিই মানুষকে, তখন অনেক মানুষ আছে না, এসে আমাদের দাওয়াতে অংশগ্রহণ করে খায়। আচ্ছা, পৃথিবী থেকে এমন কোনো দাওয়াত হয়েছে যে আমি খাবারের অভাবে খাইতে পারতেছি না, কষ্টে আছি, খাইতেছি না, তুমি আসো আমার সাথে উপোস থাকো, এরকম কি হয়? বা ওকে আসবে, তুমি যাকে দাওয়াত দিয়েছো উপবাসের দাওয়াত, সে কি আসবে নাকি গোজ বাই, পাশ কাটিয়ে চলে যাবে? এরপর কি বলছে? সাকসিড, সফল হও, অ্যান্ড গিভ, মানুষকে দান করো, অ্যান্ড ইট হেল্পস ইউ লাইফ, এটি তোমাকে বাঁচিয়ে রাখবে। তুমি যখন সফল হবা, সফলতার ছড়ায় যাবে, মানুষ তোমার কথা মুখে মুখে বলবে, তোমার আত্মীয়, ফ্রেন্ডস, রিলেটিভস, আশেপাশের সারাউন্ডিংস যারা আছে সবাই। এবং যখন মানুষকে দান করতে পারবা, তোমার অর্থবিত্ত হবে, মানুষ তাদের গল্পের মাঝে তোমাকে বাঁচিয়ে রাখবে, তোমার সুনাম তারা খেতে ছড়িয়ে দিবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু তুমি অসহায়ের সময়, তোমার মৃত্যুবরণের সময় কেউ তোমাকে সহযোগিতা করবে না। দেয়ার ইজ রোম ইন দ্য হলস অফ প্লেজার, আনন্দের হল রুমে সবার জায়গা থাকে। ফর লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফেল অন থ্রু দ্য ন্যারো আইল অফ পাইন, আনন্দের হল রুমে অনেক মানুষ থাকে, কিন্তু জীবনের কষ্টের ট্রেনে, ন্যারো আইল অফ পেইন, জীবনের সরু পথ, আইল বুঝো, আমরা যে ছোটোবেলায় যে জমির পাড় দিয়ে হাঁটতাম না, জমির মাঝখানে আইল একেবারে সরু একটা রাস্তা ছিল। থ্রু দ্য ন্যারো আইল অফ পেইন, জীবনের কষ্টের সরু পথ দিয়ে, মাস্ট অল ফাইল অন ওয়ান, তোমাকে একাকেই হাঁটতে হবে। এই কবিতার মূল বিষয়গুলো যদি আমরা দেখি, যে এখানে আমাদের কষ্টের সময় কেউ আমাদের পাশে থাকবে না, আমাদের আনন্দগুলোর ভাগাভাগি অথচ সবাই নিতে চাইবে। তুমি খাবারের আয়োজন করো, দেখবা যে সেখানে মানুষের অভাব হবে না। কিন্তু তুমি যখন না খেয়ে থাকবা, কষ্টে থাকবা, ব্যর্থতায় থাকবে, তখন সেখানে সাপোর্ট দেওয়ার মতো কোনো মানুষ পাবা না। কবি এই জিনিসটাকে বুঝিয়েছেন, আমাদের জীবনের চরম বাস্তবতা। তোমাদের সুবিধার্থে আমি এই কবিতার সহজ শুদ্ধ বাংলা অনুবাদ করে দিয়েছি। পাশাপাশি এই কবিতার থিম অনেক সময় প্রশ্ন আসে, যে তোমাদের যে পাস্ট পেপারে প্রশ্ন বলবে যে ওরা এই কবিতার থিম কি বুঝিয়েছে। এজন্য এই কবিতার থিমটা আমি বাংলাতে লিখে দিয়েছি, আবার ইংরেজিতেও লিখে দিয়েছি। আনন্দ মানুষকে কাছে আনে, কিন্তু দুঃখ প্রায় মানুষকে একা করে দেয়। এটি সমাজের স্বার্থপর স্বভাবকে তুলে ধরে, যেখানে মানুষ সুখ চায় কিন্তু দুঃখ এড়িয়ে চলে, সত্যিকারের মানসিক সহায়তা বিরল, আর কঠিন সময়ে একাকিত্ব সঙ্গী হয়ে যায়।
সামারি দেখো, কবিতার ইংরেজি সামারি দিয়েছি, বাংলা সামারি দিয়েছি, যেন তুমি এই কবিতাটা শুধু নিজে না অন্যকে যেন পড়াইতে পারো। এই কবিতার পোস্টমর্টেম করে দিয়েছে আমি, অনেক কিছু তোমাদের জন্য অনেক কষ্ট করছি। ধরো তোমাদের 8টা প্রশ্ন আসবে কবিতা থেকে, 5টা প্রশ্ন থেকে 8টা কবিতা, 5টা প্রশ্ন আসবে, তোমাকে লিখতে হবে 5টা প্রশ্ন। আমি তোমাকে 5টা প্রশ্ন আজকে এমন সেরাভাবে পড়াবো যেন দুনিয়ার যত জায়গা থেকে প্রশ্ন দিক না কেন তুমি সেই 5টা প্রশ্নের উত্তর লিখতে পারো, অর্থাৎ কবিতার 5 পেপারের 10টা নাম্বার যেন তোমার নিশ্চিত থাকে। কবিতায় দেখা যায় কীভাবে মানুষের সম্পর্ক আবেগের অবস্থার উপর নির্ভর করে বদলে যায়। যখন তুমি আনন্দ থাকো মানুষ তোমার সুখে শরিক হতে বীর জমায়, কিন্তু যখন তুমি দুঃখে থাকো বেশিরভাগ মানুষ তোমাকে এড়িয়ে চলে ও একা রেখে চলে যায়। কবি ইঙ্গিত দেন যে সমাজ আনন্দ গ্রহণ করতে চায় কিন্তু দুঃখ এড়িয়ে চলে। শেষ পর্যন্ত কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে দুঃখের সময় আমাদের একাকিত্ব প্রায়শই অনিবার্য। এই কবিতাতে যেহেতু কিছু আননোন ওয়ার্ডস আছে, সেগুলোর অর্থ, পার্টস অফ স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম সব কিছু দিয়ে দিয়েছি, কত সুন্দর করে দিয়ে দিয়েছি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে, মানিক্স ইংলিশ লাভার্সের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে এগুলো দেখে ফেলতে পারবা। তোমরা আরও খুব বিস্তারিতভাবে যদি আরও অনেকগুলো কবিতা যদি শিখতে চাও, পড়তে চাও, তোমরা আমাদের ইংলিশ লাভার্সের যে পেড বেসগুলো আছে এসএসসি ক্লাস 9-10দেরকে নিয়ে আমরা তো অসাধারণ করে কোর্সগুলো সাজিয়েছি। তোমরা যে কেউ আমাদের এই কোর্সে পড়তে হলে তোমাদের ইংরেজিতে A+ অবশ্যই নিশ্চিত থাকবে। এসএসসি দাখিল যারা এখন ক্লাস 9-10 আছো সবার জন্য কোর্সটা। এরপর দেখো, এই যে সলিটিউড কবিতায় যে প্রশ্নগুলো তোমাদের এসএসসি দাখিল পরীক্ষার ক্লাস 9-10 পরীক্ষায় আসার মতো, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, একেবারে বাংলা শুদ্ধ দিয়ে দিয়েছি যেন তোমরা নিজেরাই পড়তে পারো। হোয়াট হ্যাপেন্স ওয়াইন ইউ লাভ? কী ঘটে যখন তুমি হাসো? উত্তরটা কি? ওয়াইন ইউ লাভ, যখন তুমি হাসো, দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, পৃথিবী তোমার সাথে হাসে। দ্য ওয়ার্ল্ড পার্টিসিপেটস ইন ইউর জয়, পৃথিবী তোমার আনন্দে অংশগ্রহণ করে। শেয়ারস ইউর হ্যাপিনেস, তোমার সুখের সাথে অংশগ্রহণ করে। ওর বলছে হোয়াট হ্যাপেন্স ওয়াইন ইউ উইপ, কী ঘটে যখন তুমি কান্নাকাটি করো? ওয়াইন ইউ উইপ, যখন তুমি কান্নাকাটি করো, ইউ উইপ অ্যালোন, তুমি একাকেই কাঁদো। ইউর সরো ইজ এ সলিটারি এক্সপেরিয়েন্স নট শেয়ার্ড বাই আদার্স, তুমি একাই কাঁদো, তোমার দুঃখ কেউ কী করে না, শেয়ার করে না, ভাগাভাগি করে না। এরপর কি বলছে? ওয়াই ডাজ দ্য আর্থ বোর ইটস মার্থ, কেন পৃথিবী শুধু আনন্দ ভাগাভাগি করে? দ্য আর্থ মাস্ট বোর ইটস মার্থ, পৃথিবী শুধু দুঃখ ভাগাভাগি করে, বিকজ কারণ ইট ইজ এ স্যাড ওল্ড প্ল্যানেট, কারণ পৃথিবী একটা দুঃখময় পুরনো গ্রহ, কারণ পৃথিবীর অলরেডি অনেক দুঃখ। ওই বলো না, নিজের দুঃখে কষ্টে আছে, অন্যের দুঃখ দেখার পৃথিবীর সময় নেই। ইট হ্যাজ এনাফ ট্রাভেলস অফ ইটস ওন, পৃথিবীর নিজেরই অনেক সমস্যা আছে। হাউ মাচ ট্রাভেল ডাজ দ্য আর্থ হ্যাভ, পৃথিবীর কত সমস্যা আছে। দ্য আর্থ হ্যাজ এনাফ ট্রাভেল অফ ইটস ওন, পৃথিবীর নিজেরই অনেক সমস্যা আছে। হোয়াট ডু দ্য হিলস ডু ইউ ওয়েন ইউ সিং, তুমি গান গাইলে পাহাড় কী করে? ওয়েন ইউ সিং, তুমি যখন গান করো, দ্য হিলস উইল অ্যান্সার, পাহাড় উত্তর দেয়, দ্য ইকো ইউর জয়ফুল সাউন্ড, তুমি গান গাইলে পাহাড় প্রতিধ্বনিত করে কি দেয়? সাড়া দেয়। তাহলে দেখো এই যেই কবিতাগুলোর প্রশ্ন গুরুত্বপূর্ণ সবগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। আমরা এই কবিতা থেকে কমপক্ষে 50-60টা প্রশ্ন পড়ি, আমাদের যে পেড বেসগুলো আছে সেখানে। তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও আমাদের সেখানে ভর্তি হয়ে যাবা। আমি তোমাদের কিছু ফিগার অফ স্পিচ নিয়ে কথা বলছি। দেখো ফিগার অফ স্পিচ সেটা কি, সেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম। পার্সনিফিকেশন, পৃথিবীকে মানুষের মতো হাসতে দেখা। বলেছিলাম কোনো বস্তুকে যখন ব্যক্তির গুণ দেওয়া হয়, পার্সনিফাই করা হয়, তাদেরকে আমরা ফিগার অফ স্পিচের পার্সনিফিকেশন বলি। কারণ পৃথিবী তো একটা বস্তু, কিন্তু পৃথিবী মানুষের মতো হাসে। উইফ অ্যান্ড ইউ উইফ অ্যালোন, উইফ উইফ বারবার একই কথা যখন বলে সেটাকে বলা হয় রিপিটেশন, পুনরাবৃত্তি। কেমন? পার্সনিফিকেশন আবারও বলছে পৃথিবীকে দুঃখী ও ধার নেওয়া দেখানো, মানুষ না ধার নেয়, কিন্তু কবি এখানে পৃথিবীকে বলা হচ্ছে পৃথিবী যেন ধার নেয়, যেন মানুষের মতো ধার নেয়, যার কারণে এটা পার্সনিফিকেশন। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে বলা হয় যে প্রশ্নে কবি এখানে কোন ফিগার অফ স্পিচ অথবা কোন লিটারেরি টার্ম ব্যবহার করেছেন।
অনেক সময় এখানে ওরা আমাদের একটা চিত্রকল্প তুলে দিবে, সাই দীর্ঘ শ্বাস ফেলো, ইট ইজ লস্ট ইন দ্য এয়ার, দীর্ঘ শ্বাস যেন বাতাসে হারিয়ে যায়। এটা ম্যাটাফোরও বলতে পারো, ইমেজারিও বলতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো এই কবিতার সলিটিউড কবিতার যা কিছু আছে সব কিছু আমরা আজকে বলে দিয়েছি। এর পরের ক্লাসে তোমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভয়ের কবিতা ও মি ও লাইফ, সেই কবিতা নিয়ে আমরা এরপরেই তোমরা আমাদের ক্লাসটা পেতে যাচ্ছ। ও মি ও লাইফ এসএসসি দাখিলের ক্লাস 9-10-এর অন্যতম একটা ভয়ের কারণ এই কবিতাটা আজকে একেবারে পানির মতো সোজা করে তোমাদের বাংলা অনুবাদ, ব্যাখ্যা, প্রশ্ন, প্র্যাকটিস, সিনোনিম অ্যান্টোনিম, বাংলা ইংরেজিতে থিম সামারি পোস্টমর্টেম করে দেব। ও মি ও লাইফ, কবি প্রশ্ন করতেছে যে আমাদের ও তো কোথায় হারাই গেছে। ও মি ও লাইফ, হে আমি, হে আমার জীবন, কবি নিজেকে ডাকতেছে। কবি এখানে নিজের প্রতি কিছু অনুশোচনা, রিপেন্টেন্স এক্সপ্রেস করছে। এটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। কবি বলতেছে যে ও মি ও লাইফ, হে আমি, হে আমার জীবন। কবি বলতেছে যে এই পৃথিবীর মানুষগুলো বোকা, বিশ্বাসহীন, এখানকার মানুষগুলো খুবই খারাপ, নিছো, হীন। কবি বলতেছে যে আমার মতো বড় বোকা, আমার মতো বড় বিশ্বাসহীন, বড় খারাপ মানুষ তো আর নেই। এরপরও কেন এই জীবনের মানে, কেন এই পৃথিবীতে বেঁচে থাকা? কবি যেন প্রথমে একেবারে হাহাকার, হতাশায় যেন ডুবে যাচ্ছেন, যেন এই পৃথিবীটাতে বেঁচে থাকার কোনো যথার্থতা নেই। কিন্তু পরে প্রথমে কবি নিজেকে প্রশ্ন করতে আছেন, কিন্তু এই কবিতার শেষ 2 লাইনে এসে কবি সেই প্রশ্নগুলোর উত্তর নিজেই দিয়েছেন। বলছে এই পৃথিবীটা হলো একটা নাট্যমঞ্চ, এই নাট্যমঞ্চের নাটকে তুমিও 2 লাইন যুক্ত করতে পারো। এই যে পৃথিবীতে বেঁচে আছো, এটাই হচ্ছে এই জীবনের বড় সার্থকতা। বেঁচে থাকাটাই হলো বড় সার্থকতা। তুমি বেঁচে আছো, সেটাই এই জীবনের বড় মূল্য। এরপর তুমি যে বেঁচে আছো, এটার কারণে তুমি যদি এই পৃথিবীতে ভালো কিছু করে যাও, এই পৃথিবীর নাট্যমঞ্চে 2টি লাইন ভূমিকা, অবদান, কন্ট্রিবিউশন রেখে যেতে পারো, তাহলে সেটাই হবে এই জীবনের সার্থকতা। সে কথাটাই কবি বলেছেন, ও মি ও লাইফ, হে আমি, হে আমার জীবন। অফ দিস কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো, আর র্যাকারিং মানে বারবার ফিরে আসা, রিপিটেশন হওয়া, পুনরাবৃত্তি ঘটানো, এগেইন অ্যান্ড এগেইন। অফ দিস এন্ডলেস ট্রেন, অফ দ্য ফেথলেস মানে হলো বিশ্বাসহীন। ফেথলেস মানে কি? বিশ্বাসহীন। আমার কোনো কথা যদি তোমাদের মনে না থাকে কোনো সমস্যা নেই, এগুলো তো আমরা এখানে বাংলা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, দেখো। অফ দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস, বিশ্বাসহীনদের অন্তহীন সারি। অফ সিটিস, এ শহর, ফিল্ড, পূর্ণ হয়ে গিয়েছে, উইথ দ্য ফুলিশ, বোকা এবং বিশ্বাসহীন মানুষের অন্তহীন সারিতে যেন পৃথিবীটা ভরে গেছে। এই পৃথিবীর মানুষগুলো যেন একেবারেই বিশ্বাসহীন, কাউকে যেনই বিশ্বাস করা যাচ্ছে না। অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, ফর হো মোর ফলিশ দেন আই অ্যান্ড হো মোর ফেথলেস। অফ মাই সেলফ, নিজেকে, ফর এভার, চিরকালের জন্য, রিপ্রোচ, অনুশোচনা করছি, ফর হো মোর ফুলিশ, কত বড় বোকা, আমি, হো মোর ফেথলেস, আমার মতো বড় বেশি বোকা, আমার মতো বড় বেশি অবিশ্বাসী কে আছে? প্রথমে কবি বলছে যে এই পুরো পৃথিবীটা যেন ঢেকে গেছে অবিশ্বাসহীন এবং স্বার্থপর মানুষের দ্বারা, বোকা মানুষে ভরে গেছে। কবি আবার বলতেছে যে আমার মতো বড় বোকা, আমার মতো বড় স্বার্থপর মানুষ, ফেথলেস, বিশ্বাসহীন মানুষ যেন আর নেই। Of eyes that vainly crave the light of the object, means of the struggle ever renewed, যে চোখগুলো নিষ্ফলভাবে আলো খুঁজে। অফ আইস, চোখ, বেনলি, ব্যর্থভাবে, নিষ্ফলভাবে, ক্রেভ, খুঁজে, দ্য লাইট, আলো, অফ দ্য অবজেক্ট, মিন, অর্থহীন বস্তুর কাছে, অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, কখনো থামে না এমন সংগ্রাম করে। আমাদের চোখ আলো খুঁজে ফিরে, সফলতা খুঁজে ফিরে, অথচ সেই চোখ আমরা অনেকেই সফলতার ছোঁয়াটা পাই না, ব্যর্থতায় সব সময় আমরা ডুবে থাকি। অর্থহীন বস্তুর দিকে আমরা সফলতা খুঁজি, আবার কখনো থামে না তেমন সংগ্রাম, জীবনের
কন্টিনিউয়াস স্ট্রাগলের দিকে আমরা ঝরে পড়ি, সবসময় ডুবে থাকি। অফ দ্য ফোর রেজাল্টস অফ অল অফ দ্য ফ্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস ইজ সি অ্যারাউন্ড মি, সব কিছুরই যেন দুর্বল ফলাফল। অফ দ্য ফ্লডিং, চারপাশের মানুষগুলো যেন ফ্লডিং, ক্লান্তিকর, সর্ডিড, নিছু, খারাপ মানুষ। ক্রাউডস বীর আই সি অ্যারাউন্ড মি, আমার চারপাশে যেন দেখি খুবই নিছু খারাপ মানুষগুলো। অফ দ্য এমসি, শূন্য, ইউজলেস, নিরর্থক, ইয়ার্স অফ দ্য রেস্ট, অন্যদের মতোই শূন্য নিরর্থক বছর। উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন, যাদের সঙ্গে আমি জড়িয়ে আছি। আমি যে সংগ্রাম এতদিন করেছি সব কিছুর যেন আমি ব্যর্থ ফলাফল পেয়েছি। আমার চারপাশের যেন মানুষগুলো খুবই ক্লান্তিকর হয়ে গেছে সংগ্রাম করতে করতে, মানুষগুলো যেন একেবারে স্বার্থপর, নিচু হয়ে গেছে, সর্ডিড অ্যান্ড প্লডিং হয়ে গিয়েছে। অফ দ্য এমসি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, অন্যদের মতোই শূন্য নিরর্থক বছর, নিরর্থক সময়ে। এই বছরগুলোতে আমি কোনো সফলতা পাইনি, জীবনের মানে পাইনি, আমার কোনো সাকসেস নেই, কোনো অ্যাচিভমেন্ট নেই। উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন, যাদের সঙ্গে আমি জড়িয়ে আছি। দ্য কোয়েশ্চেন, প্রশ্ন। ও মিও স্যাট, হে আমি, কত দুঃখজনক। রিকারিং হোয়াট গোট অ্যামিড দিস, বারবার ফিরে আসে, এর মধ্যে ভালো কি আছে। ও মিও লাইফ, হে আমি, হে আমার জীবন। কবি বলতেছে যে হে আমি, কত দুঃখজনক, বারবার ফিরে আসে দুঃখের জীবনগুলো, এসবের মাঝেও কে ভালো আছে, হে আমি, হে আমার জীবন। কবি নিজের জীবনকে প্রশ্ন করতেছে যে ও মি সো স্যাড, ও আমার জীবন কত দুঃখজনক। বাট গুড অ্যামিড দিস, এসবের মাঝেও কে ভালো কিছু আছে। ও মি ও লাইফ, হে আমি, হে আমার জীবন। কবি এবার নিজে উত্তর দিচ্ছে, দেখো সেটা কি। দ্যাট ইউ আর হিয়ার, তুমি যে এখনো পৃথিবীতে বেঁচে আছো। দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি, তোমার জীবন আছে, অস্তিত্ব আছে, পরিচয় আছে। তুমি রহিম নামের যে ব্যক্তিটা এখনও আছো এই পৃথিবীতে, বেঁচে আছো, তোমার যে এখনও শ্বাস আছে, এটাই হলো বড় কথা। না মরে পৃথিবীতে বেঁচে আছো, এটাই হলো একটা বড় সার্থকতা। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এই পৃথিবীটা হলো একটা শক্তিশালী নাটক। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, বার্সমালা হলো নাটকের লাইন। এই শক্তিশালী পৃথিবী নামক নাটকে, এই নাট্যমঞ্চে তুমিও 2 লাইন যুক্ত করে যাও, তুমিও 2টা অর্জন করে যাও, তুমি কিছু বানিয়ে যাও, আবিষ্কার করে যাও, ভালো কিছু, মহৎ কিছু করে যাও, যেন এই পৃথিবী সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারে। এই কবিতার খুব সেরকম করে সুন্দর করে তোমাদের জন্য আমি বাংলা অনুবাদ, এবার সামারিটা দেখো কি বোঝাইছে কবি। ইন দ্য পোয়েম, এই কবিতায় দ্য পোয়েট আস্কস আ স্যাড কোয়েশ্চন অ্যাবাউট লাইফ। এই কবিতায় কবি জীবনের কিছু কষ্টের কথা বলেছেন। হি ফিলস আপসেট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইভেন অ্যাবাউট হিমসেলফ, সেই পৃথিবী এবং নিজেকে নিয়ে খুবই আপসেট রয়েছে। হি সিস পিপল, সে দেখে যে হু আর আনকাইন্ড, কিছু মানুষ নির্দয়, ফুলিশ, বোকা, অ্যান্ড আনহ্যাপি, অসুখী। হি ওয়ান্ডার্স হোয়াট দ্য মিনিং অফ লাইফ ইজ, তিনি বলছে যে জীবনের মানেটা কি। বাট দেন হি আনসার হিজ ওন কোয়েশ্চেন, কিন্তু নিজের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। হি সেজ দ্যাট, সে বলছে যে লাইফ ইজ স্টিল বিউটিফুল বিকজ ইউ আর লাইফ, আমরা যে বেঁচে আছি সে কারণেও জীবন এখনও সুন্দর। অ্যান্ড উই ক্যান ডু সামথিং গুড, এই পৃথিবীর জন্য আমরা ভালো কিছু করে যেতে পারি, ভালো কিছু ভূমিকা অবদান রেখে যেতে পারি। উই আর পার্ট অফ এ গ্রেট স্টোরি অ্যান্ড উই অল ক্যান এড আওয়ার ওন লিটল পার্ট অফ ইট, আমরা সবাই জীবনের এক বিশাল নাটকের অংশ, আর আমরা সবাই আমাদের একটি ছোট্ট অংশ যুক্ত করে যেতে পারি। এই কবিতার ইংরেজি এবং বাংলা থিম দিয়ে দিয়েছে দেখো। এই কবিতাটি জীবনের দুঃখ ও হতাশা নিয়ে লেখা। যখন সব কিছুই বাজে ও অর্থহীন মনে হয়, তখনও জীবনের গুরুত্ব আছে। কবি বলেন, জীবিত থাকা নিজেই একটি বড় বিষয়। আমাদের সবার জীবনে কিছু না কিছু করার একটা উদ্দেশ্য আছে। দেখো এই কবিতার ওয়ার্ড, বাংলা মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম সব কিছু দিয়ে দিয়েছি, যেন তোমরা নিজে পড়ে পরীক্ষায় A+ পেয়ে যেতে পারো। বলছি কিছু ফিগার অফ স্পিচ, লিটারেরি টার্মস বা সাহিত্যের ভাষা, পার্টস অফ স্পিচ হলো গ্রামারের ভাষা, লিটারেরি টার্মস হলো সাহিত্যের ভাষা। ও মিও লাইফ, ও দ্য কোয়েশ্চেন্স অফ দিস রেকারিং, জীবন বারবার আসা প্রশ্নগুলো কবিকে ক্লান্ত, হতাশ করে তুলেছে। কবি এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করেছেন। কবি এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করেছেন।
এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে নিজেকে ডেকেছেন এবং রিপিটেশন করেছেন ও মেও লাইফ বারবার, তাহলে কবি এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করেছেন? অ্যাপোস্ট্রফি এবং রিপিটেশন। অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, চারদিকে অশত বোকা মানুষের ভিড় যেন এক শেষহীন সারি, অন্তহীন সারি যেটার শেষ নেই। এটাকে অ্যান্ডলেস ট্রেন্ড, মানুষকে এখানে অ্যান্ডলেস ট্রেনের সাথে তুলনা করেছে। অ্যাস এবং লাইক ছাড়া তুলনা করলে সেটাকে আমি বলেছিলাম ম্যাটাফর। সেটাকে কি বলেছিলাম? ম্যাটাফর। মনে আছে তোমাদের? দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এইভাবে যদি পড়ো তাহলে ইংরেজিতে তোমাদের A+ ঠেকায় কে? আমরা আমাদের পেড বেজগুলোতে খুব অসাধারণ করে এগুলো পড়াই। তো এখানে দেখো এই কবিতা থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এসএসসি এইচএসসি 9-10 পরীক্ষায় আসে, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য পোয়েম ও মেও লাইফ অ্যাবাউট? কবিতাটি কী সম্পর্কে? ইট এক্সপ্লোরস দ্য ডিসপায়ার অ্যান্ড কনফিউশন অফ লাইফ। Whiteman reflects on the meaning of existence amid this. দেখো কবিতার প্রশ্নের বাংলাও দিয়ে দিয়েছি, উত্তরের বাংলাও দিয়ে দিয়েছি, বুঝছো? আমি নিজেই তোমাদের শিক্ষক, আবার আমাদের অনলাইনের ক্লাসগুলো আছে, আবার এই পিডিএফগুলো যদি থাকে কেমন, আবার তোমাদের আমাদের পেড বেসগুলোতে পরীক্ষা নেওয়া হবে তোমাদের নিয়মিত, তাহলে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা যারা আমাদের পেজ বেড সম্পর্কে জানতে চাও বিস্তারিত, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবা, সেখানেই তোমরা ভর্তি হইতে পারবা। আমি তোমাদের প্রশ্নগুলো একটু বলে দিই। হোয়াট ইজ দ্য পোয়েম ও মেও লাইফ? কবিতাটি কী নিয়ে? এটি জীবনের হতাশা ও বিভ্রান্তি নিয়ে। জীবনে কষ্ট বিশৃঙ্খলা থাকার মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়াই হলো এই কবিতার লক্ষ্য। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এই কবিতার বক্তাকে। দ্য স্পিকার ইজ ওয়াল্ট হুইটম্যান হিমসেলফ। আমাদের কবি ওয়াল্ট হুইটম্যান নিজেই হলো এই কবিতার বক্তা। হি শেয়ার্স হিজ ইনার থটস অ্যান্ড স্ট্রাগলস। তিনি তার অন্তর্দ্বন্দ্ব ভাবনা প্রকাশ করেছেন। হোয়াট কাইন্ড অফ পিপল ডাজ দ্য স্পিকার সি ইন সিটিজ? বক্তা শহরের কেমন মানুষ দেখেন, কেমন মানুষ খুঁজেন। হোয়াট কাইন্ড অফ পিপল ডাজ দ্য স্পিকার সি ইন সিটিজ? বক্তা শহরের কেমন মানুষ খুঁজেন। ফেথলেস অ্যান্ড ফুলিশ ক্রাউডস, অবিশ্বাসী ও বোকা মানুষের বীর। হি ফিলস ডিসিলিজেন্সড বাই দ্যাম, তিনি তাদের দেখে হতাশ হন। হোয়াট র্যাকরিং কোয়েশ্চেন ট্রাভেলস দ্য স্পিকার? কোন প্রশ্নটি কবি বারবার কবিকে ভাবায়? হোয়াট গুড অ্যামিড দিস ও মিন ও লাইফ? জীবনের মাঝে ভালো কি আছে? হি কোয়েশ্চেন্স দ্য পারপাস অফ লাইফ, তিনি জীবনের উদ্দেশ্য নিয়ে নিজেকে প্রশ্ন করেন। ওয়াই ডাজ দ্য স্পিকার রিপ্রোচ হিমসেলফ? বক্তা নিজেকে কোন দোষে রিপ্রোচ বা দোষারোপ করেন, ব্লেম করেন? কেন করেন? বিকজ, কারণ হি সিজ হিমসেলফ অ্যাজ ফুলিশ অ্যান্ড ফেথলেস টু। কবি দেখেন যে সেও তো বিশ্বাসী, সে তো বোকা। হি ইনক্লুডস হিমসেলফ ইন দ্য ফেলিয়ার্স অফ আদার্স। অন্য মানুষগুলো যেভাবে এই পৃথিবীতে ব্যর্থ হয়েছে, তিনিও কবি নিজেকে সেই ব্যর্থ মানুষের কাতারে রেখেছেন। তাহলে দেখো এই কবিতার আমরা পোস্টমর্টেম করে দিয়েছি। আশা করি আজকের পরে এই কবিতা নিয়ে তোমাদের আর কারো ঝামেলা থাকবে না। এই কবিতা নিয়ে যতগুলো প্রশ্ন আমাদের পরীক্ষা আসার মতো সম্ভাব্য আছে সব কিছু আমরা দিয়ে দিয়েছি। তো আমাদের এসএসসির বিভিন্ন যে কোর্স আছে, তোমরা সেখানে ভর্তি হলেই এই কবিতাগুলো সম্পর্কে আরও অনেক বেশি জানতে পারবা। আমরা এর পরবর্তীতে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। এই জীবন চলার পথে আমাদের অনেক সংগ্রাম, অনেক দায়িত্ব, রেসপন্সিবিলিটি, কর্তব্য পালন করতে হয়। কিন্তু যখন কোনো আনন্দের মুহূর্ত আমাদের সামনে আসে, আমরা সেটাকে নিয়ে উপভোগে মজে থাকতে চাই। কিন্তু আমাদের মনে রাখতে হয় যে আসলে আমাদের জীবন তো শুধু আনন্দের জন্য নয়, কিছু দায়িত্ব, কিছু সংগ্রাম, কিছু কর্তব্য আমাদের থাকে। আমাদের কবি রবার্ট ফ্রস্ট এই কবিতায় একদিন তিনি এক বনের পাশে দাঁড়িয়েছেন, তুষারে আবৃত ঢাকা বন, পাশে আছে ফ্রোজেন লেক। খুব দৃশ্যটা কল্পনা করো, বরফে ঢাকা একটা বন, পাশে আছে হ্রদ, এত সুন্দর একটা দৃশ্য। তখন তিনি সেখানে থেমেছেন, অথচ তিনি যাচ্ছিলেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে। কবি সেখানে দাঁড়িয়ে যখন ছিলেন, তখন মনে হচ্ছে কবি জীবনের সকল দায়িত্ব, সংগ্রাম, কর্তব্য
কাজ ব্যস্ততা ভুলে যেন তিনি এই প্রকৃতির সৌন্দর্যে মজে থাকেন। কিন্তু কবির ঘোড়া কবিকে মনে করিয়ে দিয়েছেন কেন এই অদ্ভুত জায়গায় থেমেছে অথচ এখানে কোনো খামার নেই। কবি এখানে মূলত ঘোড়াটাকে তার বিবেকের সাথে তুলনা করেছেন। কবির মনে হচ্ছে সেখানে সে যেন থেকে যায়, যেন আর কোনো দায়িত্ব পালন করতে না হয়। এত সুন্দর ডার্ক ডিপ অ্যান্ড লাভলি একটা বন, সেখানে কবি থেকে যেতে চাচ্ছিল। কবি এখানে পৃথিবীর বিশ্ববিখ্যাত দুইটা লাইন শেষে বলে দিয়েছে। অনেকে বলেছে যে কবি যদি একেবারে পুরো কবিতাটা না লিখেও শেষের যেই 4টা লাইন আছে সেগুলো যদি বলতো তাহলে এই কবিতা পূর্ণতা পেত। একেবারে শেষের একটা বিখ্যাত লাইন, এটা বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস জব সব জায়গায় আসে। অ্যান্ড মাইলস টু গো বিফোর স্লিপ, ঘুমোতে যাওয়ার আগে, বিশ্রাম নেওয়ার আগে, মৃত্যুর আগে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। এইভাবেই এক জায়গায় থেমে থাকলে হবে না। তো সে অসাধারণ কবিতাটা রবার্ট ফ্রস্টের, এটা আমরা আজকে পড়তে যাচ্ছি। তোমরা দৃশ্যটা মূলত বোঝার জন্য একটা সুন্দর বন, তুষারে ঢাকা বন, পাশে ছিল আমাদের কবি রবার্ট ফ্রস্ট আর তার পাশে ঘোড়া। এটা বোঝার জন্য তোমাদেরকে এখানে আমি এই দৃশ্যটা এখানে দিয়েছি। আমরা আজকে কবিতাটা এমনভাবে পড়ব, স্টপিং ভায়োর্স অন আ স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্টের লেখা এই বিশ্ববিখ্যাত কবিতাটার একেবারে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, সহজ বাংলা অনুবাদ, শব্দের অর্থ, ফিগার অফ স্পিচ অর্থাৎ লিটারেরি টার্মস কিংবা সাহিত্যের পরিভাষা, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন প্র্যাকটিস বাংলা ইংরেজি সহ, সামারি থিমের বাংলা অনুবাদ সহ সব কিছুই। তোমরা জানো আমি কীভাবে তোমাদেরকে কবিতা পড়াই, বাংলা অনুবাদ, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সব কিছুই একেবারে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে থিম, সামারি বাংলা ইংরেজিতে, লিটারেরি টার্মস সাহিত্যের পরিভাষা, এরপর শব্দের অর্থগুলো, সিনোনিম অ্যান্টোনিম সহ। কবিতার বোর্ড পরীক্ষায় তোমরা এসএসসি দাখিল 9-10 বোর্ড পরীক্ষায় কমন পাও এমন কিছু প্রশ্ন শুদ্ধ একই সাথে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের কবিতার নাম স্টপিং ভেয়োর্স অন আ স্নোই ইভিনিং, স্নোই ইভিনিং, তুষারে আবৃত এক সন্ধ্যা, তুষারময় সন্ধ্যার এক ওটস বনের পাশে স্টপিং দাঁড়িয়েছিলাম। লিখেছেন কবি রবার্ট ফ্রস্ট। হুস ওটস দিস আর আই থিঙ্ক আই নো, এই কবিতাটা, এই বনটা কার? কবি এক বনের পাশে গিয়ে দাঁড়িয়েছে যে বন তুষারে ঢাকা, আরেকদিকে হচ্ছে লেক, ফ্রোজেন লেক, তুষারে আবৃত হ্রদ। এমন এক জায়গায় কবি গোড়া থেকে থামিয়ে দাঁড়িয়েছে। কবি এবার সে বনের দিকে তাকিয়ে বলছে, ওজ ওয়ার্ডস দিস আর আই থিঙ্ক আই নো, আমি জানি এই বনটা কার। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, যদিও তার বাড়ি হলো গ্রামে, সে এখন গ্রামের বাড়িতে। এই বনের মালিক কিন্তু এখানে নেই, এই বনের আশেপাশে নেই। হিল নট সি মি স্টপিং হিয়ার, সে আমাকে দেখছে না যে আমি তার বনটা দেখছি, আমি তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে এই বনটা দেখতে পারবো। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, সে বনটা দেখছে যে বনটা ফিল আপ ভরে গিয়েছে উইথ স্নো, তুষারে বরফে ঢাকা পড়েছে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার, মাই লিটল হর্স, আমার ছোট্ট ঘোড়া, থিঙ্ক ভাবতেছে, কোয়ার অদ্ভুতভাবে। আমার ঘোড়া বলতেছে যে আমার মালিক তো এখানে থামে না, যেখানে রেস্ট নেওয়ার জায়গা নেই, ফার্ম হাউস নেই, ঘোড়া পানি খাওয়ার কিংবা আমার মালিক খাবার খাওয়ার জায়গা তো এখানে নেই। এজন্য ঘোড়াও প্রায় খোয়ার হয়ে গিয়েছে, অদ্ভুত হয়ে গিয়েছে। টু স্টপ, থেমেছে, উইথাউট আ ফার্ম হাউস নিয়ার, আশেপাশে কোনো ফার্ম হাউস নেই। কিন্তু কবি কেন এই জায়গায় থেমে গেল? বিটুইন দ্য ওডস অ্যান্ড ফ্রোজেন লেক, জায়গাটা জাস্ট চিন্তা করো, একদিকে ওটস বন আর একদিকে ফ্রোজেন লেক, বরফে ঢাকা হ্রদ, কত সুন্দর, কত সুন্দর অসাধারণ দৃশ্য না? আমরা মোবাইলে দেখি বিদেশের এমন দৃশ্য। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, আজকে যেন বছরের একেবারে গভীর সন্ধ্যা, সবচেয়ে ঘন অন্ধকার। হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক, হার্নেস বেলস মানে হলো ঘোড়ার ঘণ্টা, শেক ঘোড়া যে আওয়াজ করেছে। হি গিভস হিজ হার্নেস বেলস, সে তার ঘণ্টাকে বাজাচ্ছে। টু আস্ক ইফ দেয়ার ইজ মিস্টেক, গোড়া বোঝাতে চাচ্ছে যে মালিক, রবার্ট ফ্রস্ট, মালিক তুমি কিছু ভুল করেছো, এখানে তো কোনো কিছু নেই যে
থামার খাওয়ার জায়গা নেই, ফার্ম হাউস নেই, কেমন রেস্ট নেওয়ার জায়গা নেই। কবি এখানে তার গৌরব হইতে পারে এটা তাকে জানাচ্ছে, অথবা হইতে পারে এটা তার বিবেক। কবি বোঝাচ্ছে যে আমার বিবেকের তাড়নায় আমার মনে হচ্ছে যে এত সুন্দর বন, সুন্দর হ্রদের পাশে যেন আমি থেকে যাই, জীবনের সব দায়িত্ব বলে যাই, কিন্তু আমার বিবেক আমাকে তাড়না দিচ্ছে যে না, আমার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পার্সোনাল, ব্যক্তিগত অনেক কাজ আমাদের জীবনে থেকে থাকে, সেগুলো করতে হবে। The only other sounds the sweep of easy wind and downy flake. The only other sounds the sweep of easy wind and downy flake. The only other sounds the sweep. মৃদু বাতাসের শব্দ হচ্ছে, অফ ইজি ওয়াইন্ড মৃদু বাতাস, অ্যান্ড ডনি ফ্লেক তুষার কণা পড়ার শব্দ হচ্ছে। ব্যাপারটা দেখো, খুবই একেবারে বনের সৌন্দর্যে হারিয়ে গিয়েছে, নস্টালজিক, রোম্যান্টিক হয়ে গিয়েছে। এমন সময় বাতাসের শিশি শব্দ, হিসিং সাউন্ড আসছে, চারিদিক থেকে বাতাসের শব্দ আসছে, এবং সেখানে তো আমরা জানি যে ইউরোপের কান্ট্রিগুলোতে তোমার তুষার পড়ে, বরফ পড়ার কিছু শব্দ হচ্ছে, তুষারের কণা যে পড়ছে, ডনে ফ্লেক, তুষারের কণাগুলো ছোট্ট ছোট্ট পাথরের টুকরোর মতো তুষারের কণাগুলো যখন পড়ছে, এই আওয়াজ কবিকে সেন্সলেস যে হয়ে গেছিল, আবেগে ডুবে গিয়েছিল, এখান থেকে ফিরিয়ে এনেছে। এখান থেকে ফিরে আনার পর কবি বলছে, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এই শেষের 4টা লাইন একেবারে বিশ্ববিখ্যাত, শেষের লাইনটা তো আরও বিশ্ববিখ্যাত, একেবারে বিভিন্ন জায়গায় আসে এটা। দ্য উডস আর লাভলি, বনটা খুবই সুন্দর, ডার্ক গভীর, ডার্ক অন্ধকার, ডিপ গভীর, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার তো অনেক প্রতিশ্রুতি আছে রাখার জন্য। কবি বোঝাতে চাচ্ছে যে বনটা এত সুন্দর, এত গভীর, এত অন্ধকার, এত সুন্দর লেগে গিয়েছে, আমি সেখানে থেকে যাই। ধরো আমরা কেউ কক্সবাজার, বান্দরবন, সেন্ট মার্টিন, সিলেট বেড়াতে গিয়েছি, সেখানকার সৌন্দর্য দেখে আমরা এত মুগ্ধ হয়ে যাই যেন আমাদের দিনগুলো সেই সমুদ্রের পাড়ের শব্দ শুনে শুনে কাটিয়ে দিই, বান্দরবনের সেই প্রকৃতির সৌন্দর্য দেখে, আল্লাহর সৌন্দর্য দেখে কাটিয়ে দিই, সেন্ট মার্টিনের সেই সৌন্দর্য, সিলেটের সেই জাফলংয়ের সাদা পাথর দেখে যেন কাটিয়ে দিই। কিন্তু আমরা তো এমন করতে পারি না। আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এই দেশের জন্য, এই সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, এই জীবনটাকে চালানোর জন্য আমাদের অনেক রেসপন্সিবিলিটিস, ডিউটিস থাকে, অনেক প্রমিস থাকে। কবি সেটা বলছে, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমার তো অনেক প্রতিশ্রুতি আছে, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখানে স্লিপ মানে গুম হতে পারে, এখানে স্লিপ মানে রেস্ট নেওয়া, অবসর হতে পারে, এখানে স্লিপ মানে ডেথ, মৃত্যু হতে পারে, জীবনের সন্ধিক্ষণ হতে পারে, জীবনের শেষ হইতে পারে, সমাপ্তি হইতে পারে। অর্থাৎ আমাদের ঘুমানোর আগে, বিশ্রাম নেওয়ার আগে, আমার জীবন শেষ হওয়ার আগে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। আমি এখন এই বনের মাঝে বিশ্রাম নিতে পারছি না, আমার থেকে সুন্দর লাগলো, কারণ আমার অনেক জীবনের অনেক দায়িত্ব আছে, সেগুলো পালন করতে হচ্ছে। এই যে আজকের এই ক্লাসটা দেখার পর আমার মনে হয় না তোমরা আসলে কখনো এই কবিতাটি নিয়ে ঝামেলায় পড়বা। আমি এখন তোমাদের সেগুলোর বাংলা অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম, বাংলা ইংরেজিতে থিম, সামারি থেকে শুরু করে সব কিছু পড়াই দেবো প্রশ্নসহ। তোমরা যারা এসএসসি দাখিল 9-10 আছো, তোমরা আমাদের পেড বেসগুলোতে অথবা ফ্রি কোর্সে যে কোনো এক জায়গায় ভর্তি হয়ে যাও। ইংরেজিতে যদি তোমরা 200 নাম্বার পেতে চাও, কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিবা। আমরা আমাদের পেড বেচ এবং ফ্রি বেচের স্টুডেন্টদেরকে এগুলো দেখো একেবারে ফ্রিতে দিয়ে দিই, তারা এগুলো বাসায় নিজেরা পড়তে পারে। প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দিয়েছি, আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি তার চেয়ে সুন্দর করে এখানে লিখে দিয়েছি। হুজ ওয়ার্ডস দিস আর আই থিঙ্ক আই নো, বাংলা অর্থ দিয়েছি। এই বনকার আমি মনে করি আমি জানি, ব্যাখ্যা দিয়েছি। বক্তা মনে করেন তিনি বনের মালিককে চিনেন। কবিতার শুরুতেই একটি শান্ত ও চিন্তামগ্ন পরিবেশ তৈরি হয়েছে, এখানকার কঠিন শব্দগুলো দিয়েছি। এরকম প্রত্যেকটা সেন্টেন্সের, একেবারে প্রত্যেকটা সেন্টেন্সের দিয়েছি, একটা দুইটা দিয়েছি তা না। এই কবিতার থিম ইংরেজি বাংলায় দিয়ে দিয়েছি বোথ। রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং কবিতাটি প্রকৃতির শান্ত সৌন্দর্য এবং জীবনের দায়িত্বের মধ্যে দ্বন্দ্বকে তুলে ধরেছেন। বন এখানে এক প্রলোভনময় নির্জনতার প্রতীক, যেখানে কবি হারিয়ে যেতে চান কিন্তু তার প্রতিশ্রুতি তাকে ফিরিয়ে আনে। এই কবিতা ইচ্ছা ও কর্তব্যের মাঝে ভারসাম্য রক্ষার ভাবনাকে প্রতিফলিত করে। কবি এক বরফে ঢাকা সন্ধ্যায় নির্জন বনভূমির পাশে থেমে দাঁড়ান এবং তার সৌন্দর্যে বিমুগ্ধ হন।
তিনি জানেন এই বন কার, কিন্তু মালিক গ্রামে থাকেন বলে বুঝতে পারবেন না। কবি এখানে থেমেছেন। হঠাৎ থেমে যাওয়ায় তার গোড়া অবাক হয়ে ঘন্টা বাজায়, যেন জিজ্ঞেস করছে ভুল হয়েছে কিনা মালিক। চারপাশে নীরবতা আর তুষারের শান্ত পথন এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু কবি মনে করিয়ে দেয় নিজেকে তার কিছু প্রতিশ্রুতি পালন করতে হবে ঘুমানোর আগে, বিশ্রাম নেওয়ার আগে, মৃত্যুর আগে। এই কবিতার ইম্পর্টেন্ট লিটারেরি টার্মস অর্থাৎ ফিগার অফ স্পিচ, সাহিত্যের পরিভাষাগুলো দিয়েছি। লিটারেশন কোনো শব্দের প্রথম অক্ষরটার পুনরাবৃত্তি হলে। তো এখানে হিস, হাউস, হিজের এইচটা হিসের এইচ দিয়ে শুরু, হাউসও এইচ দিয়ে শুরু। ওকে, আবার রিপিটেশন দেখো, রিপিটেশন কিন্তু হচ্ছে শব্দের অক্ষরের পুনরাবৃত্তি না, পুরো সেন্টেন্সের পুনরাবৃত্তি। শুধু শব্দের বা অক্ষরের পুনরাবৃত্তি হলে সেটা হলো লিটারেশন। আর পুরো সেন্টেন্স যখন একই কথা দুইবার বলবে, যেমন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা হলো রিপিটেশন, পুনরাবৃত্তি। পার্সনিফিকেশন, এখানে কবি গোড়াটাকে মানুষের মতো চিন্তা করতে দেখিয়েছেন। কোনো প্রাণী, মানুষ ছাড়া কোনো প্রাণী কিংবা বস্তুকে যখন মানুষের গুণ দেওয়া হয় সেটাকে পার্সনিফিকেশন বলেছিলাম। খুবই এখানে সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে, যে বনটা হলো খুবই সুন্দর, অন্ধকার, গভীর। এমন সুন্দর পাঠকের মাঝে ছবির মতো কোনো কথা যখন কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় সেটাকে বলা হয় ইমেজারি। কিছু সিম্বল বা প্রতীক দিয়েছেন এখানে। স্লিপ মানে কবি মৃত্যু বা চিরবিশ্রামের প্রতীক, আর মাইলস মানে জীবনের দায়িত্বের প্রতীক হিসেবে দিয়েছেন। এটাকে সিম্বল কিংবা প্রতীক বলে। আরও অনেক কিছু দিয়েছে, মেটাফর, রাইম স্কিম, ওয়ার্ড, বাংলা সিনোনিম, অ্যান্টোনিম সহ। কবিতা থেকে এই পরীক্ষায় আসার মতো অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি। এগুলো আমি বাংলা ইংরেজি সহ লিখে দিয়েছি, তোমরা অবশ্যই বাসায় এগুলো পড়ে ফেলবা। আমাদের পেড বেস অথবা ফ্রি বেসে ভর্তি হলে তো এগুলো পেয়ে যাচ্ছ, তোমরা বাসায় নিজেরা পড়ে ফেলবা। হোয়াট ডাজ দ্য স্পিকার স্টপ টু ওয়াজ ইন দ্য পোয়েম? কবিতায় বক্তা কি দেখার জন্য থেমেছিলেন? দ্য স্পিকার স্টপ টু ওয়াজ দ্য উডস ফিলিং আপ উইথ স্নো। তুষারে ঢাকা বন দেখার জন্য কবি এখানে থেমেছিলেন। হি বিকামস ডিপলি অ্যাট্রাক্টেড বাই দ্য কোয়াইট বিউটি অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার অফ নেচার। প্রকৃতির সুন্দর পরিবেশ, নীরব সৌন্দর্য দেখে কবি এখানে গভীরভাবে অ্যাট্রাক্টেড, মুগ্ধ হয়ে গিয়েছেন, মোহিত হয়ে গিয়েছেন। দ্য স্নোফল, তুষারের পথন, মেক্স দ্য ওডস লুক কাম। বনটাকে আরও শান্ত, মিস্টেরিয়াস, মোহময়, রহস্যময় অ্যান্ড ইনচেন্টিং, মনোমুগ্ধকর করে তুলেছে। বাংলা ইংরেজিতে দিয়ে দিয়েছি, তো তোমাদের আর টেনশন করতে হবে না। ওয়াই ডাজ দ্য স্পিকার থিংকস দ্য ওনার উইল নট সি হিম? বক্তা কেন মনে করেন বনের মালিক তাকে দেখবেন না? The speaker thinks that the owner of the woods will not see him because the owner lives in the village far away from the woods. মালিক এই বন থেকে দূরে থাকে, গ্রামে থাকে, তাই তিনি দেখবেন না। The speaker can quietly enjoy the beauty of the snowy woods without disturbance. কেউ তাকে বিরক্ত করবে না, যে বলবে না যে এখানে কেন এসেছেন। Why does the horse think the stop is strange? ঘোড়াটি কেন থামাকে অদ্ভুত মনে করে? The house thinks the stop is strange because there is no farmhouse or resting place nearby. মালিক যে থেমেছে এটা গোড়া অদ্ভুত মনে করেছে, কারণ আশেপাশে কোনো বিশ্রাম নেওয়ার জন্য রেস্ট হাউস অথবা ফার্ম হাউস নেই। ইউজুয়ালি ট্রাভেলার্স স্টপ নিয়ার হাউসেস অর ভিলেজেস। কোনো খামার বাড়িতে, গ্রামে অথবা রেস্ট হাউসের পাশে থামে ভ্রমণকারীরা। বাট দি স্পিকার স্টপস ইন আ লোনলি অ্যান্ড সাইলেন্ট প্লেস। কিন্তু কবি এখানে একটা নীরব একাকী জায়গায় থামতে চেয়েছেন। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ইভিনিং ইন দ্য পোয়েম? কবিতায় সন্ধ্যাকে কীভাবে বর্ণনা করেছেন? দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ইভিনিং অ্যাজ দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। কবি সন্ধ্যাকে বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা হিসেবে বর্ণনা করেছেন। দিস ক্রিয়েটস এ মিস্টেরিয়াস, রহস্যময়, কাম, শান্ত, স্লাইটলি লোনলি, কিছুটা নিঃসঙ্গ পরিবেশ তৈরি করেছেন। দ্য ডার্কনেস অলসো ইনক্রিয়েস দ্য বিউটি অফ দ্য স্নোই উডস। এই তুষার পড়া বনের, তুষারে ঢাকা বনের সৌন্দর্যকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে এই অন্ধকার বিষয়টি। এরকম অনেকগুলো প্রশ্নে, যেগুলো বোর্ড পরীক্ষায় আসার মতো, সব কিছু দিয়ে দিয়েছে বাংলা ইংরেজি সহ অনেকগুলো। এত সুন্দর করে ক্লাস আর কোথায় পাবো না। আমাদের ফেড বেচ, ফ্রি বেচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা। তোমাদের কী নিয়ে ক্লাস লাগবে সেটাও অবশ্যই জানিয়ে দেবা। আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? দ্য সায়েন্স অফ দি। মেরি নামক এক তরুণীর হৃদয় বিদারক গল্প, মৃত্যুর গল্প। সে নদীর পাড়ে গিয়েছে,
তাদের গবাদি পশুগুলো আনতে, গরু আনতে। সেখানকার নদীর ঝড়, ঢেউ এগুলো মেরির জীবনটাকে কেড়ে নিয়েছে। এখানে মূলত কবি প্রকৃতির যেই সীমাহীন শক্তি মানুষের তুলনায় সেটাকে বুঝিয়েছেন। খুব হৃদয় বিদারকভাবে কবি এখানে তুলে ধরেছেন, যেন মাঝিরা বলছে, একটু আগে মেরির ডাক শুনতে পাচ্ছিলাম, গরুগুলোকে সে যেন ঘরে নিয়ে যাওয়ার জন্য আকুতি করছিল। কিন্তু হঠাৎ মরুভূমিতে ঝড় উঠে গেল, বালুর ছড়ে ঝড় উঠে গেল, চারিদিকে ভালো ছেয়ে গেল, সমুদ্রের নদীর পানি এসে তাকে ছেয়ে ফেলল, নদীর পানিগুলো, সে আর যেতে পারল না। যেন নদীর ফেনাগুলো থাকে হাংরির মতো, ক্ষুধার্থের মতো। কবি এখানে হাংরি ফর্ম ব্যবহার করেছেন, ক্ষুধার্ত ফেনার মতো তাকে ঘিলে ফেলেছে। তো এই অসাধারণ খুব সুন্দর কবিতাটা ক্লাস 9-10 SSC দাখিলের। আজকে আমরা এটার পোস্টমর্টেম করব। প্রথমে দেখো তোমাদের জন্য আজকে কী কী থাকছে। প্রথমে কবিতার আমি একেবারে সহজ সাবলীল ব্যাখ্যা দিব, তোমরা নিজেরা পড়তে পারো মতো বাংলা অনুবাদ দিয়েছি, বাংলা ইংরেজিতে থিম দিয়েছি, সামারি দিয়েছি বাংলা ইংরেজিতে। প্রত্যেকটা লাইনের পেছনে আমি কত সময় এফোর্ট দিয়েছি দেখো। প্রত্যেকটা লাইন বাংলা অর্থ, ব্যাখ্যা, কঠিন শব্দ বাংলা ইংরেজিতে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ এটা থাকলে আমাকে না দুনিয়ার কোনো সার খেয়াল লাগবে না। এত অসাধারণ শিট দুনিয়ার আর কোথায় পাইবা না। কবিতা নিয়ে এত সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা কবিতা নিয়ে 15 পৃষ্ঠার শিট দেখো কত সুন্দর করে সাজিয়েছি। তোমরা আমাদের ফ্রি বেচে ভর্তি হয়ে যাও, আমাদের ফেড বেচও আছে, ফ্রি বেচও আছে। তোমরা কষ্ট করে টাকা দিয়ে খরচ করতে হবে না, ফ্রি কোর্সে ভর্তি হয়ে যাও। আমি বিস্তারিত কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আমাদের কিন্তু ফিগার অফ স্পিচ আসে কবিতা থেকে, লিটারেরি টার্মস, লিটারেরি ডিভাইস। কবিতা থেকে রিপিটেশন কী কী হয়েছে, পার্সনিফিকেশন, ইমেজারি, তারপর হচ্ছে অ্যালিটারেশন, সিম্বলিজম, সব কিছু দিয়েছে এখানে, ম্যাটাফর। কবিতার থিম, সিনোনিম, অ্যান্টোনিম, কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোর্ড প্রশ্নে আসার মতো এরকম টোটাল 30টা প্রশ্ন দিয়েছি, বাংলা অনুবাদ সহ, প্রশ্নোত্তরের বাংলা অনুবাদ সহ। তাহলে এত অসাধারণ ক্লাসটা তোমরা পেতে যাচ্ছ। দেখো ভেঙে ভেঙে দিয়েছি। দ্য সেন্স অফ ডি। ডি হচ্ছে একটা নদীর নাম, সেন্স হচ্ছে সে নদীর পার। আমরা সমুদ্রের পার্কে বিচ বলি না, সমুদ্রের তীর, সি বিচ, এটা সেন্স অফ ডি, নদীর তীর, ব্যাংক বলি আমরা। লিখেছেন চার্লস কিংসলে। ও ডাকতেছে, ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য কেটল হোম। যাও, গরুগুলো নিয়ে এসো তাড়াতাড়ি বাড়ি। তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া ক্যাটল মানে তো গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলোর মিললে যে একসাথে ক্যাটল বলে। তো আপনি এখানে ক্যাটল মানে শুধু গরুকে বোঝাচ্ছেন কেন? এই কবিতাটা লিখেছেন একজন ইংরেজ কবি। ইংল্যান্ডে তার জন্ম, তখন প্রচুর পরিমাণে গরু উৎপাদন, লালন পালন হচ্ছিল ইংল্যান্ডে। অর্থাৎ গরু হচ্ছে আসলে তখনকার সমাজের লিটারেরি ব্যাকগ্রাউন্ড, সাহিত্য এবং সংস্কৃতির, সাহিত্য, তারপর হচ্ছে তোমার কালচারাল, ওদের কালচার, সংস্কৃতি, এরপর ওদের হচ্ছে ঐতিহাসিক, হিস্টোরিক্যাল ব্যাপার, একটা হিস্টোরিক্যাল এবং লিটারেরি ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক এবং সাহিত্যিক পটভূমি জড়িত আছে এখানে গরুর সাথে। এই জন্য এখানে ক্যাটল মানে কবি এখানে গরু বুঝিয়েছেন। বুঝতে পেরেছ? ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য কেটল হোম। ও ম্যারি, যাও তো তাড়াতাড়ি গরুগুলো নিয়ে এসো বাড়ি। অ্যান্ড কল দ্য কেটল হোম, খুবই দুইটা একই লাইনকে দুইবার বলেছেন। এই সেন্টেন্সে ইম্পর্টেন্স দিয়েছেন, প্রেশারাইজ দিয়েছেন, রিপিটেশন করেছেন। অ্যান্ড কল দ্য কেটল হোম, গরুগুলোকে নিয়ে এসো অ্যাক্রস দ্য সেন্স অফ ডি, ডি নদীর থেকে নিয়ে আসো। ওয়েস্টার্ন ওয়াইন্ড, পশ্চিমা বাতাস, পশ্চিম দিক থেকে আসা বাতাসগুলো, ওয়াস ওয়াইল্ড, খুবই বন্য ছিল, হিংস্র ছিল। ড্যাঙ্কুইথ ফোম, যেন ফেনা দিয়ে ঝেয়ে যাচ্ছিল। ফেনা মানে অন্ধকার হয়ে যাচ্ছিল। ধরো যখন বেশি বাতাস আসে তখন নদীর, সমুদ্রের পাড়ের ভালগুলো উঠতে থাকে যেন একটা ধোঁয়া, ফেনা চারিদিকে যেন একটা আবরণ তৈরি করে। অ্যান্ড অল অ্যালোন ওয়েন শি, মেরি কিন্তু সেখানে একাকী ছিল। এখানে মেরির জীবনের একাকিত্ব, কষ্টের কিছু বিষয় তুলে ধরার জন্য কবি এখানে এটা ইউজ করেছেন। ওয়েস্টার্ন টাইড, পশ্চিমা জোয়ার, ক্র্যাফট আপ, আঁকড়ে ধরেছে, ছেয়ে ধরেছে, অ্যালং দ্য স্যান্ড, নদীর তীরে। অ্যান্ড ওভার, ওভার, এটা হলো ওভার, এটা হচ্ছে
নেটিভ নেটিভ অর ওল্ড ইংলিশে এভাবে লেখা হয়। এটা আসলে আমরা যে ওভার লিখি OVER এভাবে। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, পুরো নদীর তীর যেন পশ্চিমা ঝোয়ার এসে ক্র্যাফট্যাপ আঁকড়ে ধরেছে, ছেয়ে ফেলেছে। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড অ্যাজ ফার এজ আই কুড সি, যতদূর চোখ যায় যেন চারিদিকে ভালোই কুয়াশা পানিতে ছেয়ে গিয়েছে। দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, মিস্ট কুয়াশা কেম ডাউন এসেছে, হিট দ্য ল্যান্ডটাকে যেন ঢেকে ফেলেছে মিস্ট কুয়াশা এসে। বালি যখন উড়ে তখন চারিদিকে যেন একটা কুয়াশার আবরণ হয়ে যায়। চারিদিকে আর কিছু দেখা যাচ্ছে না, মেয়েরই কিছু দেখতেছে না, কোন দিকে পানি কোন দিকে রাস্তা, ও আর যাওয়ার রাস্তা পায় নাই। কুয়াশা এসে, বালির কুয়াশা, পশ্চিমা বাতাস এসে বালিগুলো উড়িয়ে যেন একটা কুয়াশার আবরণ তৈরি করে ফেলেছে। অ্যান্ড নেভার হোম কেম শি, কিন্তু মেরি আর ফিরে এলো না। ও এবার দেখো, মেরির জীবন তো শেষ, মেরি এবার লাশ হয়ে পড়ে আছে, নদীতে ভেসে আছে। ওখানকার যারা জেলে আছে ওরা মাছ দেখতেছে জীবিকা নির্বাহের জন্য। তারা যখন নদীতে জাল ফেললো তখন মেরির লাশ তাদের সেখানে পড়লো। তখন তারা কি বলতেছে দেখো, জেলেরা কি বলতেছে দেখো, ফিশারম্যানরা, ও ইজ ইট টুইট, এটা কি কোনো আগাছা, কোনো শৈবাল, ফিশ নাকি মাছ, নাকি ফ্লোটিং হেয়ার, নাকি বেশে আছে এমন কোনো চুল। অ্যাথ্রিস একগোছা গোল্ডেন হেয়ার, মেয়ের চুলগুলো ছিল সোনালি রঙের চুল, গোল্ডেন হেয়ার সোনালি রঙের একগোছা চুল। ড্রন্ট মানে ডুবন্ত, যে ডুবে আছে এমন। মেইডেন যার বিয়ে হয় নাই, কুমারী মেয়ে, মেইডেন সিয়ার নাকি কোনো কুমারী মেয়ের চুল। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, সমুদ্রে যারা মাছ দেখে সে জালে ধরা পড়েছে। ওয়াজ নেভার স্যামন ইয়াট দ্যাট শোন সো ফেয়ার, এত বড় স্যালমন মাছ তো আগে দেখি নাই। অ্যামং দ্য স্টেটস অফ ডি নদীর তীরে, কি বলছে দেখছো, জেলেরা যখন কার লাশ পেয়েছে, আমাদের মেরির লাশ পেয়েছে, সেখানে তারা বলতেছে যে এটি কি কোনো আগাছা নাকি কোনো মাছ, নাকি বাসমান কোনো চুল, নাকি একগোছা সোনালি রঙের চুল, কোনো ডুবন্ত মেয়ের, কুমারী মেয়ের সমুদ্রের জালে ধরা পড়েছে। এত বড় স্যালমন মাছ তো আগে দেখিনি। মেরির লাশ নিয়ে তারা কমেন্ট করতেছে, এখনও দেখে নাই, যেহেতু জালে টানতেছে, যে টানার মাঝখানে যে সময়টা থাকে, ধরো আমরা যারা জাল বাই, পানিতে পুকুরে মেরেছে, খালে মেরেছে, ধরো ওখানে কিছু একটা পড়েছে, ওটা মাছ নাকি আর কিছু বোঝা যাচ্ছে না, তখন বিভিন্ন কমেন্ট করে না, এই কমেন্ট করতেছে। অ্যামং দ্য স্টেটস অফ ডি দ্য রোড হার ইন অ্যাক্রস দ্য রুলিং ফোম, ফোম মানে ফেনা, ফেনা বুঝো তোমরা, আমি তোমাদের বলি, সমুদ্র নদীতে যখন ঝড় আসে, উত্তাল ঢেউ আসে, পানিগুলো যেন একটা ফেনা তৈরি করে, নদীর পাড়ে ফেনাগুলো দাঁড়িয়ে যায়। ক্রুয়েল নিষ্ঠুর, ক্রয়েলিং ফোম, ফেনাগুলো যেন হামাগুড়ি দিয়ে দিয়ে আসতেছে। ক্রুয়েল নিষ্ঠুর, হাংরি ফোম, কবি এখানে প্রকৃতির নিষ্ঠুরতা বোঝার জন্য দুইটা শব্দ ইউজ করেছেন, একটা হচ্ছে ক্রুয়েল হাংরি ফোম, একটা হচ্ছে ক্রুয়েল ক্রলিং ফোম, প্রকৃতির নিষ্ঠুরতা বোঝার জন্য। টু হার গ্র্যাব বিসাইড দ্য সি, নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে, সেই ডি নদীর পাড়ে আমাদের মেরিকে গ্রেপ দিয়েছে, কবর দিয়েছে। বাট স্টিল দ্য বোটম্যান, যেন নৌকার মাঝিরা, হেয়ার দ্য কল, ডাক শুনতে পাচ্ছে, দ্য কেটল হোম, ঘড়িগুলো আসো বাড়িতে যায়, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি নদীর তীরে। একটু আগে মেরি ডাকতেছিল, এই যে গরুগুলো আসো তোমাদেরকে নিয়ে চলে যায়, কিন্তু হঠাৎ প্রকৃতির নিষ্ঠুরতা, অসীম শক্তি যা মানুষের সাথে পেরে ওঠে না, চারিদিক থেকে বাতাস এসে বালিগুলো যেন উড়িয়ে দিয়েছে, মেরির চোখ অন্ধ করে দিয়েছে, সেখানে একটা মিস্ট কুয়াশা তৈরি করে ফেলেছে, এবং নদীর সমুদ্রের জোয়ারগুলো এসে একটা ফোম ফেনা তৈরি করে ফেলেছে, মেরিকে ক্র্যাফটাপ আঁকড়ে ধরেছে। মেরি আর কোথাও যেতে পারেনি, অথচ মেরির ডাকগুলো যেন এখনো কে শুনতে পাচ্ছে, মাঝিরা সেই কথাটা বলছে স্টিল বোটম্যান, নৌকার মাঝিরা, হিয়ার হার কল দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, এখনো শুনতে পাচ্ছে। তোমরা নিজেরা পড়তে পারার মতো বাংলা অনুবাদ দেওয়া আছে, তোমরা পড়ে ফেলবা। বাংলা ইংরেজিতে 3 দিয়ে দিয়েছি। এই কবিতায় মেরি নামের একটি মেয়ের দুঃখের কাহিনী বলা হয়েছে। সে গরু আনতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি, সমুদ্রের ঢেউ ও কুয়াশা তার পথ বন্ধ করে দেয়। কবিতাটি প্রকৃতির ভয়ঙ্কর রূপ ও এক মায়াবী আবেগের কথা প্রকাশ করে। মৃত্যুর পরেও মানুষের মনে তার ডাকে সাড়া পড়ে। সামারিটা বাংলা ইংরেজি বই দিয়ে দিয়েছে। এই কবিতায় মেরির একটি করুণ কাহিনী বলা হয়েছে।
একদিন সে একা গরু আনতে যায় ডি নদীর পাড়ে পালের ছড়ে। তখন বাতাস ছিল খুবই জোরে, সমুদ্র ছিল উত্তাল। হঠাৎ ঘন কুয়াশায় চারিদিকে ডেকে যায়। মেরি পথ হারিয়ে ফেলে আর ফিরে আসে না। পরে মানুষ দেখে সমুদ্রে ভাসছে সোনালি সোনালি চুলের মতো কিছু। তারা ভাবে হয়তো ওটা মেরির চুল। পরে তারা মেরির মৃতদেহ খুঁজে পায় এবং তাকে সমুদ্রের পাশে কবর দেয়। মৃত্যুর পরও মানুষ কল্পনায় তার গরু ডাকার আওয়াজ যেন শুনতে পায়। প্রত্যেকটা লাইন দেখো এখানে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা বাসায় অবশ্যই পড়ে ফেলবা। আমাদের ফ্রি বেচের ফেড বেচের রেস্টুরেন্টদেরকে আমরা এগুলো পড়াই। আমাদের ফ্রি বেচের রেস্টুরেন্টের এই শিটগুলো এমনিতেই পেয়ে যায়, তারা বাসায় পড়তে পারে। যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি যদি এগুলো পড়াই, কারণ আমি যে এগুলো সব বলে দিয়েছি এবং তোমরা বাসায় পড়তে পারবে। যেমন দেখো, ও ম্যারি গো অ্যান্ড কল দ্য কেটল হোম। ও মেরি যাও গবাদি পশুগুলো বাড়ি ফিরিয়ে আনো। ব্যাখ্যা দিয়েছি। এখানে কাউকে মেরিকে নির্দেশ দিতে দেখা যায়। সম্ভবত সন্ধ্যা হয়েছে, তাই গবাদি পশুগুলোকে বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব মেরির উপর দেওয়া হয়েছে। তার বাবা মাকেও তাকে বলেছে। ক্যাটল গবাদি পশু, কল হোম বাড়ি ফিরিয়ে আনা। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি বলো, কেন তোমরা ইংরেজিতে 200 নাম্বার পাওয়া না? অবশ্যই পাইতে হবে। এরকম প্রত্যেকটা সেন্টেন্সের দিয়েছি। যতগুলো সেন্টেন্স আছে প্রত্যেকটাই দিয়ে দিয়েছি, এমন না যে শুধু একটা দিয়েছি। তোমাদের আবার বলেছি ফিগার অফ স্পিচ আসে, সেটা কি? রিপিটেশন কি? কল দ্য কেটল হোম, কল দ্য কেটল হোম। কবি এখানে রিপিটেশন ব্যবহার করেছেন। দ্য সেম লাইন ইজ রিপিটেড টু ক্রিয়েট এমফাসিস অ্যান্ড শো আর্জেন্সি। ইট অলসো ক্রিয়েটস আ মিউজিক্যাল ইফেক্ট ইন দ্য পোয়েম। একটা সেন্টেন্স দিয়ে কবি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কবি এখানে কোন পার্টস ফিগার অফ স্পিচ, কোন লিটারেরি টার্মস ব্যবহার করেছেন? সেটা হলো রিপিটেশন। কারণ একবার কথা দুইবার বলেছেন, ওই কথাটাকে যেন জোর দেওয়ার জন্য। সেটা বাংলা ইংরেজিতে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা পড়ে ফেলবা। আবার বুট প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দিয়ে দেওয়া আছে, দেখো। শব্দের অর্থও দিয়ে দিয়েছি, নো টেনশন। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম? কবিতাটার নাম কি? দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ দ্য সেন্স অফ ডি। দ্য টাইটেল রেফার্স টু, এই টাইটেলের অর্থ হলো স্যান্ডি শোর, বালুময় তীর, অফ দ্য রিভার নদীর, দি নদীর, ওয়ার দ্য ট্রাজিক ইভেন্ট, যেখানে মর্মান্তিক ঘটনা, অফ দ্য পোয়েম টেক প্লেস, এই মর্মান্তিক ঘটনা যেখানে ঘটেছে। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? এই কবিতাটার কবিকে? দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ চার্লস কিংসলে। হি ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট। তিনি জনপ্রিয় ইংরেজ কবি অ্যান্ড রাইটার নোন ফর হিজ ইমোশনাল অ্যান্ড ডিসক্রিপটিভ পোয়েমস। তার আবেগিক এবং বর্ণনামূলক কবিতার জন্য সে কি ছিল? বিখ্যাত একজন কবি ছিল। ওয়াই ওয়াজ ম্যারি আস্কড টু গো অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি? মেরিকে কেন ডি নদীর ভালুর তীরে যেতে বলা হয়েছে? মেরি ওয়াজ আস্কড টু গো অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি টু কল দ্য কেটল হোম। মেরিকে ডি নদীর ভালুর তীরে যেতে বলা হয়েছে গবাদি পশুগুলোকে বাড়ি ফিরিয়ে আনতে। ইট ওয়াজ প্রবাবলি, সম্ভবত, হার ডেইলি ডিউটি টু ব্রিং দ্য ক্যাটল ব্যাক বিফোর নাইট ফল। রাত হওয়ার আগে যেন তা এটা বাড়ি নিয়ে আসাই তার নিত্যদিনের যেন রুটিন ছিল। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওয়েস্টার্ন ওয়াইন? পশ্চিম দিকের বাতার অবস্থা কেমন ছিল? বাতাসের অবস্থা। দ্য ওয়েস্টার্ন ওয়াইন, পশ্চিমা বাতাস, ওয়াইন ওয়াজ ওয়াইল্ড, বন্য ছিল, খুবই প্রচণ্ড ছিল, খারাপ ছিল, অ্যান্ড ড্যাম্প উইথ ফুম, ফেনায় ভেজা ছিল। ইট শোড দ্যাট দ্য ওয়েদার ওয়াজ রাফ অ্যান্ড ডেঞ্জারাস নিয়ার দ্য সি। এটি বোঝায় যে সমুদ্রের পরিবেশ ছিল ভয়ঙ্কর ও বিপজ্জনক। হোয়াট হ্যাপেন টু ম্যারি ইন দ্য পোয়েম? কবিতায় মেরির কী হয়েছিল? মেরি নেভার রিটার্ন হোম, মেরি আর ফিরে আসেনি কখনো। আফটার গোয়িং অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদীর পাড়ে যাওয়ার পরে। শি ওয়াজ ড্রোন, সে ডুবে গিয়েছে, ইন দ্য সি, সমুদ্রে, বিকজ অফ দ্য রাইজিং টাইড অ্যান্ড থিক মিস্ট, কুয়াশা ও পানির জ্বর ও কুয়াশা বেড়ে যাওয়ার কারণে সে আর ফিরে আসেনি। এরকম টোটাল 30টা প্রশ্নের বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছে। এত সুন্দর ক্লাস তোমাদের ভালো লাগলে আমাদের ফ্রি এবং পেইড কোর্স ভর্তি হয়ে যাও। ফ্রি কোর্সের ডিটেলস কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। মানিক্স ইংলিশ লাভার্স থেকে তোমরা কোন কোন ক্লাস চাও সেটাও জানিয়ে দিবা। বই পড়া মানে শতাব্দীর শ্রেষ্ঠ মানুষের সাথে কথা বলা। আমরা যে বইগুলো পড়ি, বইয়ের চরিত্রের মতো আমরা হতে চাই। যারা হুমায়ুন পড়ি তারা হিমু হতে চাই, যারা সাইমন সিরিজ পড়ে তারা আহমদ মুসা হতে চাই। কবি এখানে বোকস কবিতায় এলিনিয়ার ফার্জিয়ন তিনি আমাদেরকে বই পড়ার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। বলছে আমরা যখন বই পড়ি আমরা আসলে আমাদের শরীরটা চেয়ারের মধ্যে থাকে, কিন্তু আমরা হারিয়ে যাই সে বইয়ের পাতায় পাতায়, বইয়ের গল্পে গল্পে, বইয়ের ঘটনায়, বইয়ের চরিত্রে চরিত্রে। আমাদের বইয়ে যদি, যে বই আমি পড়ি সেটা যদি আজকে থেকে শত হাজার বছরের আগে একটা কাহিনী হয়, সেটা যদি মরুর বালুচরের সে 1500 বছরের কোনো নবীর কাহিনী হয়, আমরা সেই মরুর বালুচরে হারিয়ে যাই। আজকে থেকে 1000 বছর আগের সভ্যতার কাহিনী হলে আমরা সেখানে হারিয়ে যাই। মিশর,
রোম, বেবিলন, বিভিন্ন দেশে হলে আমরা সেই দেশের গল্পে হারিয়ে যাই। তোমরা যদি কখনো ভ্রমণ কাহিনী পড়ো, দেখবা যে তুমি সেখানে চলে যাচ্ছ। আমরা কিশোরকণ্ঠে ছোটোবেলায় একটা বই পড়েছিলাম, কিশোরকণ্ঠ নামে। ওখানে ছোটোবেলায় একটা মালয়েশিয়া ভ্রমণ পড়েছে, ভ্রমণ কাহিনী, যেন আমি আসলে মালয়েশিয়া থেকে ঘুরে এসেছি। বইটা আসলে তেমন, আমরা বইয়ের গল্পে হারিয়ে যাই। বইয়ে যে চরিত্র থাকে আমরা সেই মানুষটার মতো হতে চাই, তার সাথে তাকে আমরা বন্ধু বানিয়ে ফেলি, তার সাথে হাসি খেলি। কবি যদি হাসির কথা বলে আমরা সেখানে হাসি ছুপি সারে, কান্নার কথা বলে হুমায়ুনের কত গল্প পড়ে মানুষ চোখ ভিজিয়েছে, রাত জেগেছে হুমায়ুনের কত গল্প পড়ে। তো আজকে আমরা ক্লাস 9-10-এর এসএসসি দাখিলের একটা কবিতা, বুকস, লিখেছেন এলিনিয়ার ফার্জিয়ন। সে একজন মহিলা কবি। তো সে যে কবিতাটাগুলো বলছে সেই কবিতা ভেঙে ভেঙে বলবো। প্রথমে কি দিয়েছি দেখো, প্রতিবারের মতোই তোমরা জানো আমি কবিতাগুলো প্রথমে বাংলা অনুবাদ দিয়ে দিই, প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন যেন তোমরা নিজেরা বাসায় পড়তে পারো। যেমন আমাদের ফেট এবং ফ্রি ব্যাচের স্টুডেন্টরা সেভাবে সহজে নিজে নিজে পড়ে ফেলতে পারে। তোমরাও সেখানে ভর্তি হয়ে যাও, আমি কমেন্টে বিস্তারিত দিচ্ছি। লিটারেরি টার্মস, সাহিত্যের পরিভাষা কিন্তু আমাদের বোর্ড প্রশ্নে আসে। ম্যাটাফর, ইমেজারি, পার্সনিফিকেশন, সিমিলি সেগুলো দিয়েছি। বাংলা ইংরেজিতে সামারি, থিম দিয়েছি। শব্দের অর্থগুলো সিনোনিম অ্যান্টোনিম সহ দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন বাংলা অর্থ সহ। এরকম প্রায় 30টা প্রশ্ন দিয়েছি। অর্থাৎ এক ক্লাসে এত সুন্দর শিট আর কোথাও পাবো না, এত অসাধারণ করে তোমাদের জন্য বানিয়েছি। খুবই এখানে বইকে দুইটা জিনিসের সাথে তুলনা করেছেন। একটা হচ্ছে ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার্স, বই হলো আশ্চর্যের প্রতিভা, আর একটা হলো বই হলো ম্যাজিক বক্স। প্রশ্ন, এই বই থেকে যদি কোনো প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষা 1 নম্বর প্রশ্ন আসবে যে খুবই এখানে বইকে কিসের সাথে তুলনা করেছেন। দ্য পোয়েট কনসিডার্ড দ্য পোয়েম বুকস, কি বলেছে যে একটা হচ্ছে ওয়ান্ডার্স, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার্স, আশ্চর্যের পৃথিবী, আর একটা হচ্ছে ম্যাজিক বক্স। খুবই এখানে বইকে দুইটা জিনিসের সাথে তুলনা করেছেন। ওয়ান ইজ ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার্স, আশ্চর্যের পৃথিবী, আর একটা হলো ম্যাজিক বক্স। আশ্চর্যের পৃথিবী কি? হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। বইটা হলো একটা আশ্চর্যের পৃথিবী। জোয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, যখন বই খুলি সেখানে দেখা যায় নিউ আইডিয়া, নতুন নতুন চিন্তাধারা, পিপল, ব্যক্তিত্ব, রাইস, জেগোট ইন আওয়ার ফ্যান্সিস, আমাদের কল্পনায়, ইন আওয়ার আইস। তো আমি নজরুল পড়তেছি, যেন নজরুল আমার চোখের সামনে ভাসছে। একটা কথা বলেছি না, বই পড়া মানে শতাব্দীর শ্রেষ্ঠ মানুষের সাথে কথা বলা। তুমি নজরুল পড়তেছো মানে আসলে নজরুলের সাথেই কথা বলছো। শরৎচন্দ্র পড়ছো মানে শরৎচন্দ্রের সাথেই কথা বলছো। রবীন্দ্রনাথ পড়ছো মানে রবীন্দ্রনাথের সাথেই কথা বলছো। তা বইয়ের যে চিন্তাধারা, সুন্দর সুন্দর চিন্তাধারা, সেগুলো আমাদের কল্পনা এবং চোখে বেশি ওঠে। এটা একটা ব্যাখ্যা। আসলে কবিতার অনেক রকম ব্যাখ্যা হইতে পারে। একটা লাইনের 100 রকম এক্সপ্লেনেশন দিতে পারবো। কবি অনেক কিছু চিন্তা ভাবনা করে, কবির মনের সাথে তো আমরা মিলাইতে পারবো না। অনেক ধরনের এটার ব্যাখ্যা হইতে পারে। অথবা নতুন নতুন চিন্তাধারা, ব্যক্তিত্ব আমাদের হৃদয়ে জেগে ওঠে, আমরা যেন সেরকম ব্যক্তিত্ববান হয়ে উঠি। দ্য রুম উই সিট ইন মিলস হ্যাভে, যে রুমে আমরা বসে থাকি মিলস হ্যাভে, সেটা হারিয়ে যায়, মিলিয়ে যায়, মিলস হ্যাভে, গলে যায়, মিলিয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফস অ্যাট প্লে, আমরা যেন একটা নাটকে আমরা নিজেদেরকে খুঁজে পাই। উইথ সামওয়ান হু বিফোর দ্যান, শেষ হওয়ার আগে মে বিকাম আওয়ার সোজেন ফ্রেন্ড, সে আমাদের বন্ধু হয়ে যায়। বলতেছে ধরো আমি এখন সেই 1500 বছর আগের মরুর কাহিনী, আমাদের নবীর কাহিনী পড়ছি। তাহলে আমার চেয়ারটা এখানে বসে থাকলো, আমার শরীরটা আমার চেয়ারে বসে থাকলো, আমার হৃদয়টা যেন সেই 1500 বছর আগে পড়ে আসছে না? সেই ঐতিহাসিক প্রাগৈতিহাসিক কাহিনীর মধ্যে যদি আমি পড়ি, সেই 1000 বছরে আমি ছুটে যাব না? এবং যে বইয়ে পড়ি, যে গল্প পড়ি, সেখানে আমরা হারিয়ে যাই। সেই বইয়ের ক্যারেক্টারকে, সেই বইয়ের যে নায়ক থাকে, কলনায়ক থাকে, আমরা তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলি। উই সেলটা দিয়ে যে আমরা সমুদ্রের মাঝে, উই অল সেলিং দ্য পেজ, যখন আমরা সমুদ্রের মতো পৃষ্ঠা বিচরণ করে একটার পর একটা পৃষ্ঠা উল্টাই, টু সাম আদার ল্যান্ড অর এজ, ল্যান্ড মানে দেশ, এজ মানে দেশ, এজ মানে যুগ। আমি বলেছি না তোমাদের আজকে থেকে 100,000 বছর আগের যুগে যদি আমি কোনো বই পড়ি, আমি আসলে সেই যুগে যেন আমার হৃদয়টা, আমার মনটা যেন সেখানেই ফিরে গেছে। যদি বা আমার আত্মা চেয়ারে বসে আছে, আমার শরীর চেয়ারে বসে আছে, ল্যান্ড দেশ, আমি এখানে বসে আছে বাংলাদেশে বসে থেকে যদি কোনো বই পড়ি, পৃথিবীর যে কোনো প্রান্তের বই পড়ি, আমি যেন সেই দেশ, সেই ভূমি, সেই যুগ নিয়ে কথা বলছি।
যেন সেগুলো পড়ছি। যদিও বা হিয়ার ইজ আওয়ার বেড ইন দ্য চেয়ার, যদিও বা আমাদের শরীরটা চেয়ারের মধ্যে থাকে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের হৃদয় পড়ে থাকে সেখানে। ইজ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই যেন একটা জাদুর বক্স। উইথ এ টাচ এ চাইল্ড আনলক, একটা ছোট্ট বাচ্চার স্পর্শে যেন সেটা খুলে যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার, বইয়ের মলাঠে বুকস হোল্ড থিংস ফর দেয়ার লাভার, বই প্রেমীদের জন্য ভালোবাসা আটকে রাখে। অনেক ধরনের ব্যাখ্যা আছে, আমি তোমাদের কয়েকটা ব্যাখ্যা দিই। জাদুর বক্স হচ্ছে, জাদুর বক্স করলে বিভিন্ন ঐতিহাসিক তথ্য, গুরুত্বপূর্ণ নথিপত্র, গুপ্তধন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। বই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝাইতে কবি এই কথাটা ব্যবহার করেছেন। একটা ছোট্ট বাচ্চার সংস্পর্শে সেটা খুলে যায়। বই হচ্ছে এত বেশি আমাদের কাছে প্রিয়। ছোট্ট বাচ্চা এত বেশি কষ্ট করতে হয় না, ছোট্ট বাচ্চা চাইলেও বইটা খুলতে পারে। হয়তো কোনো বড় বক্স সে খুলতে পারে না, কিন্তু বই সে খুলতে পারে সহজেই। যারা দেখবে যে বই প্রেমিক, তারা নতুন নতুন বই কিনতে চায়। বইয়ের কভারটা করলে কত ভালো লাগে দেখতে, সে বারবার দেখতে চায়। তুমি যখন নতুন বই কিনবা, সেই বইটার প্রতি আলাদা একটা টান থাকে। বলছে বুকস হোল্ড দেয়ার অল থিংস ফর দেয়ার লাভার্স, বই কিন্তু বই প্রেমীদের জন্য একটা ভালোবাসা ধরে রাখে। বাংলা অনুবাদ দিয়েছি, তোমরা নিজেরা পড়ে ফেলবা। প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দিয়েছি। হোয়াট ওয়াজ দ্য ওয়ান্ডার্স আর আওয়ার বুকস, বাংলা অর্থ দিয়েছে আমাদের বইগুলো যেন বিশ্বের এক একটা পৃথিবী, ব্যাখ্যা দিয়েছি। কবি বলতে চেয়েছেন বইয়ের ভিতরে অসংখ্য আশ্চর্য জগৎ লুকিয়ে আছে। বই পড়লে আমরা নতুন নতুন বিষয়ে জানতে পারি, কল্পনার জগতে যেতে পারি। তাই বইকে তিনি ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার বলেছেন। ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার মানে বিশ্বের জগৎ, ওয়ান্ডার মানে বিস্ময়। ব্যাখ্যা দিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্সের দিয়ে দিয়েছি। লিটারেরি টার্মস, সাহিত্যের পরিভাষা, ফিগার অফ স্পিচ, লিটারেরি ডিভাইস দিয়েছি। ইজ বুক ইজ এ ম্যাজিক বক্স, খুবই এখানে বইকে জাদুর বাক্সের সাথে তুলনা করেছেন। অ্যাস এবং লাইক ইউজ করে নাই, তার মানে এটা হলো ম্যাটাফর। দ্য রুম ওয়াজ সিট মিলস হ্যাভে, এখানে এমনভাবে বলা হয়েছে যেন পাঠকের মাঝে একটা দৃশ্য ফুটে ওঠে, এই জন্য এটাকে বলা হয় ইমেজারি। সব কিছু দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। বাংলা ইংরেজিতে সামারি দিয়ে দিয়েছি। কবি বলেন বই এক বিস্ময়কর জিনিস, যখন আমরা বই খুলি তখন নতুন নতুন ভাবনার মানুষ আমাদের কল্পনায় আসে। আমরা যে ঘরে বসা আছি তা যেন হারিয়ে যায়, আর আমরা গল্পের মানুষের সঙ্গে খেলতে বা কথা বলতে থাকি। অনেক সময় সে মানুষটা আমাদের প্রিয় বন্ধুও হয়ে যায়। বই আমাদের অনেক দূরের জায়গায় বা পুরনো সময়ে নিয়ে যায়। আমাদের দেহ চেয়ারে থাকলেও মন অনেক দূরে চলে যায়। বই এক একটি জাদুর বাক্সের মতো, যেগুলো শিশুরা কুলে আনন্দ পায়। বইয়ের ভেতরে যারা পড়তে ভালোবাসে তাদের জন্য আছে অনেক কিছু শেখার ও উপভোগ করার। এই কবিতার থিম হলো, এই কবিতাটি বইয়ের জাদু দেখায়। বই আমাদের নতুন জায়গা, সময়, রোম্যান্সে নিয়ে যায়। বই পড়ে আমরা নতুন বন্ধু পাই, অনেক কিছু শিখতে পারি। আমরা চেয়ারে বসে থাকলেও আমাদের মন অনেক দূরে ভ্রমণ করতে পারে। যারা বই ভালোবাসে তাদের জন্য বই আনন্দ আর জ্ঞানে ভরা। এখানকার ওয়ার্ড দিয়েছি, বাংলা সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা পড়তে পারো মতো। এত অসাধারণভাবে তোমরা আমাদের শিটগুলো যদি ক্লাসগুলো পেতে চাও, আমাদের মানিক্স ইংলিশ লাভার্সের পেড কোর্স, ফ্রি কোর্স যে কোনো একটাতে ভর্তি হয়ে যাও। তোমরা ইংরেজিতে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবা। বিস্তারিত কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের একেবারে একটা ফ্রি কোর্স চলতেছে, সেখানেও তোমরা ভর্তি হতে পারবা। পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন বাংলা অর্থ অনুবাদ সহ দিয়ে দিয়েছি। দেখ, হোয়াই ডাজ দ্য পয়েট কল বুকস ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, কবি কেন বইকে বিস্ময়ের জগৎ বলেছেন? বাংলা অর্থ দিয়েছে, দেখো। দ্য পোয়েট কলস দ্য বুকস ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, কবি বইকে বিশ্বের জগৎ বলেছেন বিকজ বুকস কন্টেন মেনি অ্যামেজিং আইডিয়া, নিত্য নতুন ধারণা, স্টোরি, গল্প, ক্যারেক্টার, চরিত্র, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা থাকে বইয়ে। ওয়ান ই রিড বুকস, যখন আমরা বই পড়ি, উই ক্যান ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশ, এজ, যুগ, ইমেজিনারি ওয়ার্ল্ডস, কাল্পনিক পৃথিবীতে চলে যায় থ্রু আওয়ার ইমেজিনেশন, আমাদের কল্পনা দ্বারা। বুকস মেক আওয়ার মাইন্ডস কিউরিয়াস, বই আমাদের মনকে কৌতূহলী করে। হেল্প আস লার্ন নিউ থিংস, নতুন জিনিস শিখতে সাহায্য করে। দ্যাটস ওয়াই বুকস সিম লাইক ওয়ান্ডারফুল ওয়ার্ল্ডস ফুল অফ মিস্ট্রি অ্যান্ড নলেজ, জ্ঞান এবং মিস্ট্রি, রহস্যের যেন এক নতুন পৃথিবী মনে হয় বইকে। তোমরা নিজেরা পড়ে ফেলতে পারবা না, বাংলা ইংরেজি সব ব্যাখ্যা দিয়ে দিয়েছি, দেখো, ঠিক আছে। এরকম টোটাল 30টা প্রশ্ন দিয়েছি আমরা, অনেকগুলো প্রশ্ন। পরীক্ষার বাইরে আর কিচ্ছু পাবা না, পরীক্ষার বাইরে আর কিচ্ছু পাবা না। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো তোমাদের জন্য। এগুলো তোমরা পড়ে ফেলবা নিজেরাই। আমাদের পেড ব্যাচ কিংবা ফ্রি কোর্সে সব জায়গায় এগুলো আমরা স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, তোমরা নিজেরাই।
আমার ক্লাসগুলো করবা আর ইংরেজিতে 200-তে 200 নাম্বার নিশ্চিত হবে না, এমন হইতে পারবে না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা। তোমাদের কোন কোন টপিক্সে ক্লাস লাগবে সেটাও জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।